হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ওই ধর ধর, আমাদের দোকানের রুটি নিয়ে চলে যাচ্ছে। কে আছে? ধর। আমিও রুটি নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। আমার পিছনে অনেক মানুষ দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য। কিছু দূর যেতেই ধরে ফেললো। সাথে সাথে যে যেভাবে পারছে সেভাবে মারতেছে। শালারে আরো মার। এভাবে মারবেন না, আমি আর কখনো করব না এমন। কে শোনে কার কথা? মেরেই যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। আপনাদের পায়ে পড়ি, কিন্তু মেরেই যাচ্ছে। আরও কিছুক্ষণ মারার পর ওরা চলে গেল। দোকানদার আমার হাতে থেকে রুটিটাও নিয়ে গেল। আমি ফুটপাতে শুয়ে কাতরাচ্ছি। ও, আপনারা তো আগামাথা কিছুই বোঝেন নাই মনে হয়। চলেন বুঝিয়ে বলি। আমি হলাম রাস্তার ছেলে। রাস্তার পাশে ফুটপাত হলো আমার থাকার জায়গা। কে আমার বাবা, কে আমার মা আমি নিজেই জানি না। এই ফুটপাতে আমি বড় হয়েছি। কেউ বলে টোকাই, কেউ বলে ফকির, আবার কেউ বলে ছোট লোক, কেউ বলে রাস্তার কুকুর। আমার নাম কি আমি নিজেই জানি না। তবে আমার টোকাই বন্ধুরা আমাকে আসিফ বলে ডাকে। আজ 4 দিন ধরে না খেয়ে আছি। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে না পেরে একটা দোকান থেকে একটা রুটি চুরি করতে বাধ্য হলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটাও কেড়ে নিল। উল্টা উড়াধরা মায়েরও দিল। এই শহরটা এমন এক শহর যেখানে কারো কাছ থেকে এক গ্লাস পানি চাইলে কেউ দেয় না। কারো মনে কোনো দয়া মায়া নেই। আজ 4 দিন ধরে না খেয়ে আছি। কতজনের পায়ে পড়েছি শুধুমাত্র একটু খাবারের জন্য, কিন্তু কারো মন ভাঙলো না। পা হেঁচকা দিয়ে দূরে ফেলে দিল। আরও বলে, শালা টুকাই, আমার কাপড় নষ্ট করে দিল। ওয়াক, তাই বাধ্য হয়ে রুটি চুরি করেছিলাম, কিন্তু তাও হলো না। এটাই বুঝি রাস্তার ছেলের কপাল। একদিন খাবার জুটলে 10 দিন না খেয়ে থাকতে হয়। একদিকে ক্ষুধার জ্বালা, অন্যদিকে মারের জ্বালা। ফুটপাতে কাতরাচ্ছি। সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে দূরে দাঁড়িয়ে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। তারপর একটা ট্যাবে গিয়ে পানি পান করলাম। পানি খেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাঠে চলে আসলাম। মাঠে শুয়ে পড়তেই আমি অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ মুখে পানির ছিটায় জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলাম চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি এখানে কেন? তুই এখানে বেহুশ হইয়া পইরে আসিলি। একটু খাবার পাওয়া যাবে? আজকে 4 দিন থেকে কিছু খাইতে পারিনি। দিমু। চল আমাগরে থাকার জায়গায়। চলো। হাঁটতে যাব এমন সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে যাব, তখন রফিক ধরে ফেলল। আমার কাঁধে হাত দিয়ে হাঁট। তারপর আমাদের থাকার জায়গা মানে ফুটপাতে চলে আসলাম। তুই শোনাইছিলি তোরে আঙ্গরা খুঁজেছি, হাতে বেহুশ হইয়া বিলের ধারে পইরে আসিল। হ্যাঁ রে, মনে হইতাছে কেডা মারছে। ওরে রুটিটা দে, হাতেরে খুব ক্ষুধা পাইছে। রুটি আমার হাতে নিতেই আমি হিংস্র পশুর মতো রুটিটার উপর হামলা করলাম। যে খেতে পায় না সে বোঝে ক্ষুধার জ্বালা কত কষ্টের। একসাথে পুরো রুটি মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে গিলতে লাগলাম। একসাথে খাওয়ায় আমার গলায় আটকে গেল। আমার হেঁচকি উঠে যায়। আস্তে আস্তে খা, নে পানি খা। আমি ঢোক ঢোক করে পানি খেয়ে নিলাম। এখন মনে হচ্ছে এই পৃথিবীতে আমি একমাত্র সুখী। এই টুকাই বন্ধুগুলো আমার একমাত্র আপন। আচ্ছা, তোর এই অবস্থা কেমনে হলো? সকালে রুটি চুরি করতে গিয়া ধরা খাইছি। আচ্ছা, ঘুমাই পড়। তারপর সবাই ঘুমাই পড়ল। আমি একপাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা কুকুর এসে কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। কিরে, আমরা টুকাই বলে তুইও আমাদের ঘৃণা করছিস, তাই আমাদের থেকে দূরে থাকিস? আমাদের গায়ে খুব গন্ধ, তাই না রে? সবাই তো আমাদের রাস্তার কুকুর বলে। তাহলে আমরা তোর বন্ধু, তুইও কুকুর, আমরাও কুকুর। আমরা তোর চেয়েও নিকৃষ্ট, তাই না রে? তাই তো সবাই ছিছি করে। কুকুরটা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে থাকলো। তুই আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই বাস্তবে কুকুর হলেও আমরা মানুষ কুকুর। আচ্ছা, তোরে অনেক কথা বলে ফেললাম, এখন ঘুমা। আমিও একটু ঘুমাই। তারপর আকাশের তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙলো গাড়ির শব্দে। ঘুম থেকে উঠে দেখলাম ওরা উঠে চলে গেছে কাজ খুঁজতে।
আমিও উঠে রাস্তার ধারে ধারে ঘুরতে লাগলাম। যদি একটা কাজ পাই তাহলে একবেলা ভালো মতো খেতে পারবো। একটা দোকানের সামনে টুলের বসার সাথে সাথে টুলে বসে থাকা লোকগুলো উঠে গেল। ওয়াক, কি গন্ধ! যত সব রাস্তার কুকুর। ওই মিয়া, ওঠ এখান থেকে, তোর জন্য কাস্টমার চলে যাচ্ছে। আমিও আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। আমি তো ভুলে গিয়েছিলাম আমার ওখানে বসার অধিকার নাই। আমাদের স্থান তো ময়লা আবর্জনায়। এত পরিষ্কার টুলে আমাদের মতো কুকুরদের মানায় না। রাস্তার ধারে বসে আছি, এমন সময় ডাক পড়ল। এই দিকে আয়। জি বলেন। এই বস্তাগুলো গাড়িতে উঠিয়ে দে। আমিও খুশি মনে রাজি হয়ে গেলাম। তারপর বস্তাগুলো গাড়িতে উঠিয়ে দিতে লাগলাম। একে একে 100টা বস্তা উঠিয়ে দিলাম। সাহেব, বস্তা ওঠানো শেষ। নে ধর। আমাকে একটা 100 টাকার নোট দিয়ে বলল, সাহেব, এক বস্তা 3 টাকা করে, 100 বস্তা হিসাব করে 300 টাকা দেন। ওই টুকাই এর বাচ্চা, 300 টাকা তোর বাপের জন্মে দেখেছিস? আমি কখনো নিজের বাবা মাকে দেখি নাই। টুকাই হয়ে বড় বড় কথা শিখে গেছিস? সাহেব, আমার পারিশ্রমিক দিয়ে দিন। নে, 100 টাকার সাথে আরও 10 টাকা দিলাম। না সাহেব, আমার অনেক কষ্ট হয়েছে, আমার পুরো টাকাই দিন। এই সামান্য বস্তাগুলো তুলতে কি এমন কষ্ট? যত সব টাকার পাগল, এইগুলো নিলে নে, না হয় ফেলে দে। এই বলে টাকাগুলো আমার মুখে ছুঁড়ে মেরে চলে গেল। টাকাগুলো কুড়িয়ে নিয়ে পকেটে ঢোকাতে যাব, তখনই কয়েকটা বখাটে ছেলে এসে, ওই হালার পুত, আমার টাকা তোর পকেটে ঢুকাচ্ছিস কেন? কি বলেন? আপনার টাকা? এটা তো আমার টাকা। এখন আমার থেকে পড়ে গিয়েছে, তুই কুড়িয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলছিস। বের কর আমার টাকা। আপনার কোথাও ভুল হচ্ছে। শালা এত কথা না বলে টাকা বের কর, না হয় তোরে পিটিয়ে সোজা করে দিমু। এটা কিন্তু অন্যায় হচ্ছে। অন্যায়ের কি দেখেছিস? এই বলে দুজনে আমার হাত ধরলো, আর একজনে আমার পকেট থেকে টাকা বের করে নিল। মানুষজন সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। আপনারা দোয়া করে আমার টাকা দিয়ে দিন, আমার অনেক কষ্টের টাকা, প্লিজ। হুম, তোর সাথে এত টাকা মানায় না। নে, তোকে 10 টাকা দিলাম। আমার পকেটে 10 টাকা ঢুকিয়ে দিয়ে তারপর ওরা চলে গেল। ওখানে দাঁড়িয়ে থাকলাম। এটা নতুন কোনো কিছু না। আমাদের মতো অসহায় মানুষদের সবাই প্রতিনিয়ত ঠকিয়ে বেড়াচ্ছে। কেউ কাজ করিয়ে টাকা দেয় না, আবার কেউ জোর করে টাকা নিয়ে নেয়। এটার প্রতিবাদ আমরা কখনো করতে পারি না, একমাত্র কারণ আমরা টোকাই বলে। আমাদের হয়ে কথা বলার মতো কেউ নেই, কিন্তু ঘৃণা করা মানুষের অভাব নাই। তারপর একটা দোকান থেকে একটা কলা আর রুটি কিনে খেলাম 10 টাকা দিয়ে। যাই হোক, পেট তো ভরেছে। আমাদের মতো রাস্তার কুকুরের জন্য এই 5 টাকার রুটি অমৃত সমান। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম। এভাবে সারাদিন রাস্তার ধারে ধারে ঘুরে রাতে আস্তানায় ফিরলাম। কিরে, আজকে কত পাইলি? 30 টাকা। সারাদিনে 30 টাকা? আরও পাইছিলাম, কিন্তু কি? তারপর ওদের সব খুলে বললাম। আচ্ছা, কালকে দেখায় দিস তো ছেলেগুলারে, শালাদের মায়া দয়া নেই। বাদে, হামাগুর কপালে এটাই আছে। আচ্ছা, ঘুমায়া পর। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেড়ি কুকুরটা শুয়ে আছে। সামান্য দূরত্ব বজায় রেখে ব্যাপারটা আমাকে অবাক করলো। কুকুরটা হয়তো কালকের কথাগুলো বুঝতে পেরেছে। একটা কুকুর পর্যন্ত ভ্রাতৃত্ববোধ বোঝে, কিন্তু আমরা মানুষেরা ভ্রাতৃত্ববোধ বুঝি না, অসহায়দের উপর অত্যাচার করি। এই হলো আমাদের সভ্য মানুষ জাতি। আমি উঠে গিয়ে কলের পানিতে মুখ ধুয়ে নিলাম। তারপর কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা গাড়ির ড্রাইভার ডাক দিল। এই, এদিকে আয়। জি বলেন। গাড়িটা পিছনে ঠেল, গ্যাস পাম্পে নিয়ে যেতে হবে। আমি না ঠেলে দাঁড়িয়ে আছি। কি হলো, ঠেল, চিন্তা করিস না, টাকা দিব। মুখে হাসি এনে ঠেলতে লাগলাম। শালা টুকাই, ভালো করে ঠেল, টাকা ছাড়া তো কিছু চিনিস না। চুপচাপ ঠেলতে লাগলাম। কিছুক্ষণ পর গ্যাস পাম্পে চলে আসলাম। এই নে ধর, একটা 20 টাকার নোট এগিয়ে দিলাম। মুখে হাসি এনে টাকাটা নিয়ে নিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম। এসে একটা দোকান থেকে রং চা আর রুটি নিয়ে খেলাম। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে।
একটা ভাত। ঘরে গিয়ে টেবিলে বসার সাথে সাথে একটা ছেলে এসে ওই শালা টোকাই, এখানে কেন বসেছিস? ভাত খাইতে। টাকা আছে? তো ফিরি ফিরি খাইতে আইছি নাকি? এই টেবিল থেকে উঠে ওই কোনা টেবিলে যা, তোর জন্য কাস্টমার আসবে না। আমিও চুপচাপ ওখানে গিয়ে বসলাম। এটা নতুন না, এরকম আমাদের মতো টুকাইদের সাথে প্রতিনিয়ত ঘটে। কাপড় নোংরা বলে কোনো চেয়ারে বসতে পারি না, ভালো কোনো হোটেলে খাইতে পারি না। একটাই কারণ, আমরা টুকাই, আমরা রাস্তার কুকুর। আমাদের রাস্তায় ভালো মানায়। কিছুক্ষণ পর ভাত আনলে আমি গপ গপ করে খেতে লাগলাম। 6 দিন পর ভালো করে খেতে পাচ্ছি। মনে হচ্ছে কোনোদিন খাবার দেখেনি, কোনো জঙ্গলি। আমি ছেলেটার দিকে একবার তাকিয়ে আবার খাওয়া শুরু করলাম। পেট পুড়ে খেয়ে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম। পকেট থেকে টাকা বের করে দেখি আরও 150 টাকা আছে, যা আমার জন্য অনেক। আরও 2 দিন ভালো করে চলে যাবে, কাজ না করলেও। এভাবে রাত পর্যন্ত ঘুরে আস্তানায় চলে আসলাম। আসার সময় আমার বন্ধু নেড়ি কুকুরটার জন্য একটা রুটি নিলাম। সেও যে আমার মতো একদিন খেতে পারলে 3 দিন পায় না, পেলেও সবার এত খাবার পায়। আস্তানায় এসে দেখলাম রফিকরা সবাই শুয়ে আছে, নেড়ি কুকুরটা এখনও আসেনি। আমিও চুপ করে একপাশে শুয়ে পড়লাম এবং কুকুরটার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চলে এলো। আমি রুটিটা ওর সামনে দিলাম। কুকুরটা একবার আমার দিকে তাকিয়ে খাওয়া শুরু করলো। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। দুপুর হয়ে গেল, এখনও একটা কাজও পেলাম না। রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। একটা সময় একটা মেয়ের থেকে ব্যাগ পড়ে যেতে দেখলাম। মেয়েটা সেদিকে খেয়াল নাই। আমি দৌড়ে গিয়ে ব্যাগটা নিলাম। আমি মেয়েটাকে ডাক দিলাম, এই যে আপনার ব্যাগ। আমার ডাকে মেয়েটা পেছনে ফিরল। মেয়েটাকে দেখে মনে হলো কোনো বড় লোকের মেয়ে। আপনার ব্যাগ। ওয়াক, আমার ব্যাগ তোর মতো নোংরা মানুষের কাছে কেন? আপনার ব্যাগ পড়ে গেছিল, এই নিন। ও আচ্ছা, ধন্যবাদ। এখন বল, কয় টাকা মারছিস? আমি দিতে ব্যাগটা রুমাল দিয়ে ধরলো। আমি টুকাই হতে পারি, কিন্তু চোর না। আমার যদি এতই লোভ থাকতো, আপনার ব্যাগটা চুপি চুপি নিয়ে চলে যেতাম। ওই ফকিন্নির বাচ্চা, জ্ঞান দিতে আসবি না। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। করলাম উপকার, বিনিময় পেলাম থাপ্পড়। ইস, আমার হাতটা নোংরা হয়ে গেল। ওয়াক, কেন যে মারতে গেলাম। আমি ওখান থেকে চলে আসতে যাব, তখনই। এই দাঁড়া। জি বলেন। এই নে। একটা 50 টাকার নোট আমার মুখে ছুঁড়ে মেরে আমি টাকাটা মাটি থেকে তুলে নিয়ে, আমার টাকা লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। টাকাটা মেয়েটার পাশে টেবিলে রেখে চলে আসলাম। এসে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে নিলাম। তারপর আবার কাজ খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হতাশ হয়ে রাতে আস্তানায় ফিরলাম। ওই, তোর থেকে 10টা টাকা হবে? হ্যাঁ, কেন? আজ সারাদিন কিছু খাইতে হারি নাই, কোনো কাম পাই নাই। নে ধর, খেয়ে আয়। একটা 20 টাকার নোট দিয়ে বললাম। 10 টাকা হলেই হবে। 10 টাকা দিয়ে কিছু হবে না, যা খেয়ে আয়। রফি খুশি মেনে খেতে চলে গেল। আমি আমার জায়গায় ঘুমিয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন কুকুরটাকে দেখে আমার চোখ কপালে উঠে গেল। চামড়ার অনেকখানি পুড়ে খাওয়া হয়ে গেছে। মনে হয় কেউ গরম পানি ছুঁড়ে মেরেছে। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি এসে গেল। যে মেরেছে তাদের একটু দয়া হলো না? কুকুরটা কি যে কষ্ট পাচ্ছে একমাত্র সেই জানে। কোনো ভালো মনের মানুষ এরকম নিরীহ প্রাণীর উপর গরম পানি ফেলতে পারে না। আচ্ছা, যদি কোনো মানুষকে এরকম গরম পানি ছুঁড়ে মারতো, তাহলে তার কীরকম কষ্ট হতো? কুকুরটারও তো তেমনই কষ্ট হচ্ছে। মানুষকে ভালোবাসার পাশাপাশি সমস্ত প্রাণীগুলোকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবেন। কেননা এই পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। সবার প্রতি সহানুভূতিশীল হন। মানবতার জয় হোক। কুকুরটার আর্তনাদ দেখে আমার বুক কেঁপে উঠছে। বেচারা কি যে কষ্ট পাচ্ছে। আমি একটা রুটি এনে খেতে দিলাম। কুকুরটা আস্তে আস্তে খাচ্ছে। তারপর আমি কাজের সন্ধানে চলে গেলাম। সারাদিন কাজ করে রাতে আসার সময় কুকুরটার জন্য রুটি নিয়ে আসলাম। আসিফ, কুত্তাটার এই অবস্থা কেডা করলো? বেচারা কত কষ্ট পাচ্ছে কে জানে। যে করছে তার মনে দয়া মায়ার নাই মনে হয়। কুকুরটাকে খেতে দিলাম, তারপর শুয়ে পড়লাম।
আজকে রাতে অনেক তারা উঠেছে, তারাগুলো ঝলমল করছে, দেখতে খুব সুন্দর লাগছে। খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে এরকম তারা গুনে গুনে ঘুমের দেশে হারিয়ে যায়। হাজারো রাস্তার টোকাই হঠাৎ দুইটা বড় তারার উপর চোখ পড়ল। আমি তারাগুলোকে নিজের বাবা মা মনে করে কথা বলতে লাগলাম, তোমরাও আমাকে ওখানে তুলে নাও না, আমিও তোমাদের সাথে মিলে তিনটা তারা হয়ে যাই। এখানকার মানুষ বড্ড খারাপ, কারো মনে কোনো দয়া মায়া নেই, আছে শুধু অহংকার। তোমরা কি শুনতে পাচ্ছ? আমিও তোমাদের কাছে চলে যেতে চাই। এভাবে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। পরদিন ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। আজ পকেটে একদম ফাঁকা, রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় কে যেন কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখলাম একটা যুবক। তুমি কাজ খুঁজতেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার কাছে একটা ভালো কাজ আছে, মাসে 8,000 করে পাবে। কোথায়? আমার সাথে চলো। কোথায়? তোমাকে কাজে নিয়ে যাচ্ছি। আচ্ছা। তারপর ওনার সাথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাসের সামনে নিয়ে আসলো। বাসে ওঠো। কেন? তোমার কাজের জায়গায় যাবে না? আমি আর কোনো কথা না বলে বাসে উঠে গেলাম। উঠে দেখলাম আমার মতো আরও ছেলে বসে আছে। আমি গিয়ে একটা সিটে বসে পড়লাম। তোমরা সবাই বসো, আমি আসছি। বাসে অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু এখনও ওনার খবর নেই। কিছুক্ষণ পর উনি ফিরে আসলো, সাথে আরও কয়েকটা ছেলে নিয়ে। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট দে। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। এত কিছু জেনেও লাভ নেই। আমার কাজ পেলে হয়েছে, দুইটা ভালো মন্দ খেতে পারবো। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। গাড়ি এখনো চলছেই। সব অচেনা জায়গা। লোকটা আমাদের সবাইকে কলা আর রুটি খেতে দিল। খুব ক্ষুধা লাগছে, তাই এদিক ওদিক না তাকিয়ে খাওয়া শুরু করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আরও কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। এই সবাই গাড়ি থেকে নামো, এসে গেছি। তারপর সবাই গাড়িতে থেকে নামলাম। গাড়ি থেকে নেমে দেখলাম এটা একটা ইটের ভাটা। তাহলে কি আমার ইটের ভাটায় কাজ করতে হবে? সবাই আমার পিছনে আসো। সবাই ওনার পিছে পিছে যাচ্ছি। কিছুক্ষণ পর একটা লোকের সামনে গিয়ে থামলো। লোকটা একটা চেয়ারে বসে আছে, আর দুজন ছেলে ওনার পা টিপে দিচ্ছে। দেখতে কেমন গুন্ডা টাইপের। বস, মুরগি নিয়ে আসছি। কয়টা? 22টা। তারপর লোকটা চেয়ার থেকে উঠে আমাদের কাছে আসলো। সবার দিকে এক পলক তাকিয়ে যা ওদের ঘরে নিয়ে গিয়ে খাবার দে। তারপর আমাদের সবাইকে একটা বড় ঘরে নিয়ে গেল। তোমরা এখানে থাকবে, আর তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে এসে খাবার দিয়ে গেল। খালি পন্তা ভাত আর একটু করে ঝোল। আমাদের মতো রাস্তার ছেলের জন্য এটাই যথেষ্ট। খাওয়া শেষ করে এক জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে বাইরে গেলাম। বাইরে এসে আমি তো অবাক। একটা ছেলেকে হাত পা বেঁধে ওড়াধুরা পিটাচ্ছে। ছেলেটা কত আকুতি মিনতি করছে, কিন্তু কেন পিটাচ্ছে এভাবে? আমি ভয়ে ঘরের মধ্যে চলে আসলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে, এই তোদের বস ডাকছে, তাড়াতাড়ি উঠে আয়। সবাই এক লাফে উঠে গেল। তারপর লোকটার কাছে গেলাম। ভালো মতো ঘুম হয়েছে? জি। তোরা নতুন, তাই তোদের কিছু কথা বলি। এখানে কোনো বেতন নেই, তোদেরকে আমি কিনে নিয়েছি। যে তোদের এইখানে নিয়ে এসেছে, এখন তোরা সবাই আমার গোলাম। আমি যেভাবে চলতে বলবো সেভাবে চলবি। একটু এদিক ওদিক হলেই এই ছেলের মতো অবস্থা হবে। কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না, কোনো বেতন দাবি করতে আসবি না। আমরা সবাই একে অপরের দিকে তাকাচ্ছি। তার মানে আমাদের পাচার করা হয়েছে, এখন অন্যার গোলামি করতে হবে। যা কাজে লেগে পড়, আর এখান থেকে পালানোর চেষ্টা করবি না, গুলি করে মেরে ফেলবো। আমাদের মনে ভয় ঢুকে গেল। আচ্ছা। এই করিম্মা, ওদের কাজ বুঝিয়ে দে। তারপর আমাদের সবাইকে কাজ বুঝিয়ে দিল। কাউকে মাটি কাটতে দিল, আর কাউকে মাটিগুলো মাথায় করে নিয়ে যেতে দিল। দুপুর পর্যন্ত একটানা কাজ করার পর আমাদের খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে নামিয়ে দিল। কাজে একটু ভুল হলেই মা বোন ধরে গালি। কোন দুঃখে যে আসতে গেলাম জানি না, এখান থেকে কখনো যেতে পারবো কি না। হয়তো সারা জীবন এদের অত্যাচার সহ্য করতে হবে। এভাবে রাত 8টা পর্যন্ত কাজ করিয়ে ছুটি দিল। তারপর হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো, ডাল আর ভাত।
খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন কারো চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ওই টুকাইয়ের বাচ্চা, তোদের কি এখানে পড়ে পড়ে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়েছে? তাড়াতাড়ি উঠে বসকে হাজিরা দিয়ে আয়। আমরা সবাই উঠে বসের সামনে গেলাম। গাধার মতো পড়ে পড়ে ঘুমালে কাজ কে করবে? আর হবে না। কালকে থেকে যদি উঠতে দেরি হয় তাহলে 3টা করে লাঠির বাড়ি। মনে থাকবে। সব কাজ কর গিয়ে। সবাই চলে আসতে যাব। এই ছেলে দাঁড়া। ওনার ডাকে সবাই পিছনে ফিরলাম। এইদিকে আয়। আমাকে ইশারা দিয়ে ডাকলো। আমি ভয়ে ভয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। তুই ছাড়া সবাই কাজে যা। তারপর ওরা সবাই চলে গেল। তুই আমার গা টিপে দে। আমি ভয়ে ভয়ে ওনার গা টিপতে লাগলাম। গায়ে জোর নাই? আরো জোরে দে। দিচ্ছি। তারপর জোরে জোরে টিপতে লাগলাম। এই শালার পুত, এত জোরে টিপতে বলেছি? আমাকে ঠাস করে মেরে দিল। আমি থাপ্পড়টা খেয়ে নিচে পড়ে গেলাম। আবার উঠে টিপতে লাগলাম। এভাবে দিন দিন আমাদের উপর অত্যাচার বাড়তে লাগলো। একটু ভুল হলেই লাঠির বাড়ি। ওদের অত্যাচারও আমরা অতিষ্ঠ। না পারছি সইতে, আর না পারছি কোনো প্রতিবাদ করতে। পালানোরও কোনো সুযোগ নেই। আমাদের মতো অসহায়দের সবাই এভাবে অত্যাচার করবে, কখনো কেউ সহানুভূতিশীল হবে না। এটাই যে আমাদের সাথে দেখা যাচ্ছে। এভাবে 1 মাস চলে গেল। এই 1 মাসে আমাদের গাধার মতো কাজ করিয়ে একটা টাকাও দেয়নি। উল্টা প্রতিদিন 2টা করে মার দিয়েছে। রাতে শুয়ে আছি। ভাই, এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। ভাই, এটাই আমাদের ভাগ্য। মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পালাতেও পারছি না। আচ্ছা, রাতে রাতে পালালে কেমন হয়? গেইটে গুলি নিয়ে বসে আছে। ধরতে পারলো না, প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, ঘুমায় পড়। তারপর সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন লাঠির বাড়িতে ঘুম ভাঙলো, কিন্তু আমি শুয়ে থেকে উঠতে পারছি না। শরীরটা খুব দুর্বল লাগছে। ওই কুকুরের বাচ্চা, তোকে কি কোলে করে নিয়ে যেতে হবে? আমার খুব খারাপ লাগতেছে। দয়া করে আজকে ছুটি দেন। কোনো ছুটি নাই, সব কাজ ফাঁকি দেওয়ার জন্য। উঠ বলছে। আমাকে টেনে তুলে ফেললো, জোর করে কাজে লাগিয়ে দিল। গায়ে একদম জোর নাই, মাটি তুলতেই পারছি না। আমি কাজ করছি না দেখে আমাকে পিঠাইতে শুরু করলো। ব্যথার চোটে আমি কান্না করে দিলাম। এক সময় অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি আমি ঘরের মধ্যে, আমার পাশে রাতুলরা সবাই বসে আছে। কিরে, কেমন লাগছে? পানি পানি খাবো। তারপর ওরা আমাকে পানি এনে খাইয়ে দিল। নে, ভাত খেয়ে নে। আমি কোনো রকম উঠে বসলাম। তারপর আস্তে আস্তে খেতে লাগলাম। পরদিন আবার কাজে লেগে পড়লাম, কিন্তু অন্যদিকে তুলনায় আজকে আমাকে কাজে বেশি করেছে। জিজ্ঞাসা করলে বলে গতকাল কাজ করি নাই যে, সেগুলো করাচ্ছে। এভাবে যে হাত 11টা পর্যন্ত কাজ করিয়ে আমাকে ছুটি দিল। তারপর ঘরে এসে কখন গভীর রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। আজকে পালাবো বলে মনে স্থির করেছি। এত অত্যাচার আর সহ্য হচ্ছে না। যে করে হোক আজকে পালাতে হবে। কিন্তু ভয় হচ্ছে, যদি ধরা পড়ে যাই তাহলে তো আর বাঁচিয়ে রাখবে না। দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে এলো। চারদিকে শুনশান নীরবতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম, যাতে কেউ টের না পায়। আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে এলাম। তারপর এদিক ওদিক ভালো করে তাকিয়ে গেটের দিকে এগিয়ে যেতে লাগলাম। গেটের কাছে এসে দেখলাম দারোয়ান দুজন বেঘরে ঘুমাচ্ছে। গেটে তালা মারা, চাবিটা দারোয়ানের কোমরে আটকানো। এখন কি করি? যদি চাবিটা নিতে গিয়ে দারোয়ানের ঘুম ভেঙে যায় তাহলে আমি শেষ। চাবি না নিলে আমি পালাবো কিভাবে? কাঁপা কাঁপা হাতে দারোয়ানের থেকে চাবিটা নিতে যাব, তখনই ওর ঘুম ভেঙে যায়। এই এই তুই এখানে কেন? পালানোর ধান্দা, তাই না? আমার হাত ধরে বলে। ওর আওয়াজ শুনে আরেকজনের ঘুম ভেঙে গেল। আজকে তুই শেষ শালা, পালানোর মজা বুঝবি এখন। আমি জোরে হ্যাচকা মেরে আমার হাত ছাড়িয়ে নিয়ে একটু পিছিয়ে গেলাম। পাশে থাকা ইটের খামাল থেকে 2টা ইট নিয়ে দুজনের মাথায় গায়ের সমস্ত শক্তি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে ওদের দুজনের মাথা ফেটে চৌচির হয়ে গেল। একটা আ করে চিৎকার দিয়ে দুজনে অজ্ঞান হয়ে গেল।
আমি আর দেরি না করে চাবিটা দিয়ে তালা খুলে বাইরে থেকে তালা মেরে চাবিটা রাস্তার ধারে ফেলে দিয়ে দৌড়াতে লাগলাম। কারণ ওদের চিৎকার হয়তো সবার ঘুম ভেঙে গেছে, আবার আমাকে ধরতে আসবে। তাই এভাবে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেলাম। রাস্তার পুরো ফাঁকা, কোনো গাড়ি নাই, মানুষ নাই। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা চেয়ারে বসে পড়লাম, হাঁপাতে লাগলাম। এই অত্যাচারের জীবন থেকে বের হতে পেরেছি, তাই খুবই খুশি লাগছে। হঠাৎ কারো চিৎকার শুনতে পেলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা যা চাও তাই দিব। একটা পুরুষের কণ্ঠ, মনে হয় খুব বিপদে পড়েছে। আমি কণ্ঠটা অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখলাম কয়েকটা ছেলে একটা লোককে ঘিরে ধরে আছে, সবার হাতে ছুরি। আমার লোকটার প্রতি মায়া হলো। এদিক ওদিক তাকিয়ে একটা বাঁশ ভাঙা দেখতে পেলাম। বাঁশটা হাতে নিয়ে ওদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে প্রথমে একটা ছেলের মাথায় দিলাম এক বাড়ি। সাথে সাথে ছেলেটা রাস্তায় লুটিয়ে পড়লো। এই তুই কে রে? ওনাকে এভাবে ধরেছিস কেন? ছেড়ে দে। ছাড়বা না, কি করবি তুই? সাথে সাথে ছেলেটাকে মুখে বাড়ি দিলাম। এভাবে ওদের সাথে মারামারি শুরু হয়ে গেল। হঠাৎ একটা ছেলে আমার হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল। সাথে সাথে আমার হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। আমার সেই রাগ উঠে গেল। ছুরিটা বের করে দিলাম ছেলেটির পেটে ঢুকিয়ে। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়লো। বাকি ছেলেগুলো ভয়ে দৌড়ে পালালো। আপনি ঠিক আছেন তো? তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজ তুমি আমার প্রাণ বাঁচালেন। এটা আমার কর্তব্য। বাবা, তোমার হাত দিয়ে তো রক্ত পড়তেছে। গরিবের রক্ত পড়লেও সমস্যা নেই। চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, ঠিক আছে। আরে চলো তো। আমাকে জোর করে গাড়িতে তুললো। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভালো করে ব্যান্ডেজ করিয়ে দিল। আচ্ছা, আমি আসি। তুমি থাকো। কোথায়? এত রাতে একা একা যাবে কোথায়? আমার থাকার জায়গা ফুটপাত, ঘুমাই খোলা আকাশের নিচে। মানে আমি টোকাই, যাকে বিত্তবানরা বলে রাস্তার কুকুর। আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ করার কি আছে বলেন। আর আমার নোংরা হাত ধরে আপনার হাত নোংরা করেন কেন? বাবা, তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে, আমি একাই থাকি। না আঙ্কেল, আমি খোলা আকাশের নিচে ভালো আছি। বাবা, এমন করো না, আমার সাথে চলো। না, তা কি করে হয়? তোমার বাবা হিসেবে বলছি, আমার সাথে চলো। আমার হাত ধরে এভাবে অনেকক্ষণ জোড়াজুড়ি করার পর রাজি হতে হলো। উনি তো এক কথায় অনর, আমাকে নিয়ে যাবেন। উনি বড়লোক হয়ে আমার মনোবাসনা টুকাইকে ওনার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছেন। মনে হয় লোকটা খুব ভালো মনের। ওনার সাথে গাড়িতে উঠলাম, উনি গাড়ি চালাচ্ছেন। আমি বসে বসে ওনার চালানো দেখছি। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে। নামো। আমি বের হয়ে হা করে তাকিয়ে আছি। কত সুন্দর বাড়ি। এইভাবে তাকিয়ে থাকবে নাকি ভেতরে যাবে? এটা আপনার বাড়ি? হ্যাঁ। আঙ্কেল, আমার মতো রাস্তার ছেলের এরকম বাড়িতে থাকা মানায় না। আমি বরং যাই এখান থেকে। এত বেশি বোঝো কেন? আর আজ থেকে নিজেকে কখনো রাস্তার ছেলে বলবে না। এখন ভেতরে চল। তারপর ওনার সাথে ভেতরে গেলাম। আমি চারদিকে ঘুরে দেখছি কত সুন্দর একটা বাড়ি। আমার মতো টুকাই এত সুন্দর বাড়িতে থাকতে পারবে ভাবতে পারি নাই। আমার সাথে আসো। ওনার পিছে পিছে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। একটা রুমের দরজা খুলে দিল। এইখানে তুমি থাকবে, এই পাশেরটা আমার রুম। কোনো কিছু লাগলে আমাকে ডাক দিও। আমি মাথা নাড়ালাম। তারপর আঙ্কেল আমাকে রুমের ভেতরে ঢোকালো। রুমে বাতি জ্বালালো। আমি হা করে রুমটা দেখছি। কত সুন্দর রুম। আর পুরো রুমে একটা সুন্দর স্মার্ট ছেলের ছবি লাগানো। আঙ্কেল, পোশাকখানাটা কোথায়? এটাকে পেশাবখানা বলে না, টয়লেট বলে। ওই একই হলো, আমার খুব পাইছে। ওই তো। একটা দরজা খুলে আমাকে দেখিয়ে দিয়ে রুমের ভেতরে আরো একটা রুম। মুখে হাত দিয়ে হাসতেছি। এটাই তোমার পেশাবখানা? সুন্দর। আর এত বড় পেশাবখানা থাকে নাকি? হ্যাঁ, এখন যাও। পেশাব কর্ম কোথায়? ওই যে কোমোটে। এত কথা না বলে যাও তো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর ভয়ে ভয়ে ভেতরে গেলাম। আঙ্কেল বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমার খুব ভয় করতেছে। ভয় নেই, আমি আছি তো। তারপর কোনো রকম সেরে বের হয়ে গেলাম। হাত মুখ ধুয়েছ? এখানে ট্যাপ আছে নাকি হাত ধুবো? সবাই আছে। তারপর আঙ্কেল ভেতরে ঢুকে কি একটা ট্যাপ ছেড়ে দিল।
সাথে সাথে পানি পড়তে লাগলো। এত পরিষ্কার পানিগুলো কোন খালের? এগুলো খালের পানি না, এগুলো ফিল্টার করা পানি। ফলটার এটা কি আবার? আস্তে আস্তে সব বুঝতে পারবে। এখন হাত মুখ ধুয়ে নাও, খাবার খাবে? আচ্ছা। তারপর হাত মুখ ধুয়ে ওনার সাথে নিচে আসলাম। একটা বড় টেবিলের কাছে এসে এখানে বসো। আমি মেঝেতে বসে পড়লাম। তুমি এখানে বসছো কেন? চেয়ারে বসো। চেয়ারে বসার অভ্যাস নাই, আমি এখানেই ঠিক আছি। তাহলে আমিও তোমার সাথে মেঝেতে বসবো। এই বলে আমার পাশে বসে পড়ল। এই রহিমা, টেবিলের খাবারগুলো মেঝেতে এনে দে। এ কি সাহেব, অন্য মেঝেতে বসছেন কেল্লাই? আমরা ছোটবেলায় এইভাবে মেঝেতে বসে খেতাম, আজ খেতে ইচ্ছে করছে। তারপর মেঝেতে খাবার এনে দিল। আঙ্কেল আমার সামনে একটা প্লেট দিল। তারপর প্লেটে ভাত আর মাংস বেড়ে দিল। এগুলো দেখে আমার জিভে জল চলে আসলো। জীবনে এই প্রথম ভালো ভালো খাবার খাচ্ছি, ভাবতেই চোখে জল চলে আসলো। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? জীবনে এই প্রথম কেউ আদর করে খাওয়াচ্ছে। ছোট থেকেই সবার লাথি খেয়ে বড় হয়েছি, যেদিকে যেতাম সবাই ধুর ধুর করতো। একটাই কারণ, আমরা টোকাই। আজকে থেকে কেউ তোমাকে টোকাই বলতে পারবে না, তুমি আমার ছেলে। আপনি খুব ভালো মানুষ। হয়েছে, এখন খাওয়া শুরু কর। খাওয়া শুরু করলাম, এমনভাবে খাচ্ছি যেন 1 বছর খাইনি। আঙ্কেল যে আমার দিকে তাকিয়ে আছে আমি খেয়াল করিনি, তাই একটু লজ্জা পেলাম। এত লজ্জা পেতে হবে না, ভালো করে খাও, যা মন চায় খাবে। খাওয়া শেষ করে আমি প্রতিদিনের ন্যায় হাতটা পরনে থাকা গেঞ্জিতে মুছে নিলাম। এ কি, তুমি হাতে গেঞ্জি যে মুছছো কেন? হাত পরিষ্কার করতেছি। হাত এইভাবে পরিষ্কার করে নাকি? আমরা তো খাওয়ার পর এভাবেই পরিষ্কার করি। পাগল ছেলে। এই রহিমা, তুমি হাত ধোয়ার জন্য পানি আনো। তারপর একটা বাটিতে করে পানি আনলো। এখন এখানে হাত ধো। হাত ধুয়ে নিলাম। তারপর আঙ্কেলের সাথে উপরে চলে আসলাম। একা থাকতে পারবে তো? পড়ব, কিন্তু বাতিটা চালিয়ে রাখেন। আচ্ছা, তাহলে ঘুমাও, আমি পাশের রুমে আছি। আচ্ছা। তারপর আঙ্কেল চলে গেল। আমি রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। রুমের মাঝখানে একটা বড় খাট। আমি মেঝেতে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরদিন এই ওঠো। আঙ্কেলের ডাকে ঘুম ভাঙলো। তুমি এখানে কেন ঘুমাইছো? কোথায় ঘুমাবো? খাটে ঘুমাবে আর কি। এত উপরে কেউ ঘুমায় নাকি? হ্যাঁ, আজ থেকে খাটে ঘুমাবে। ভয় করে তো, যদি পড়ে যাই? পড়বে না। আচ্ছা, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসো। ওইটা একটু ছেড়ে দিন, পানি পড়েছে এটা। তারপর আঙ্কেল গিয়ে ছেড়ে দিল। এইটা নাও। আমার হাতে একটা ব্রাশ দিয়ে। এটা দিয়ে কি করব? ব্রাশ করবে ভাবে। হাত দিয়ে আমাকে দেখিয়ে দিল। এটা করে কি হবে? দাঁত পরিষ্কার হবে। আচ্ছা। তারপর আমি আঙ্কেলের কথা মতো করতে লাগলাম। এগুলো খাওয়া যাবে না? এগুলো ফেলে দিয়ে কুলি করে নাও। তারপর কুলি করে নিলাম। হাত মুখ ধুয়ে আঙ্কেলের সাথে নিচে আসলাম। চেয়ারে বসে পড়ো। একটা চেয়ার টেনে বসিয়ে দিল। কিছুক্ষণ পর খাবার আনলো। কত মজার মজার খাবার। খাওয়া শেষ করে চলো, তোমাকে কাপড় বের করে দিই, গোসল করে নতুন কাপড় পরবে। এখানে খাল আছে? না। কেন? তাহলে গোসল কোথায় করব? তোমার রুমের বাথরুমে। ওখানে কিভাবে করে? আসো, দেখাই দিচ্ছি। তারপর উনি আমাকে বাথরুমে নিয়ে আসলো। কি একটা ছেড়ে দেওয়ার সাথে সাথে উপর থেকে পানি পড়তে লাগলো। পানিগুলো উপর থেকে কেমনে আসতেছে? ঝর্ণা থেকে। এখন এটার নিচে দাঁড়িয়ে গোসল করো। আঙ্কেলের কথা মতো করতে লাগলাম। গোসল করা শেষে আঙ্কেল একটা তোয়ালে দিয়ে মাথা মুছে দিল। তারপর রুমে এসে একটা বড় বাক্স আলমারি থেকে কাপড় বের করে দিল। এগুলো পরে নাও। এত সুন্দর কাপড় আমি পরবো? হ্যাঁ, এই আলমারিতে যত কাপড় আছে সব তোমার। তারপর শার্ট আর প্যান্ট পরে নিলাম। বাহ, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। আমি নিজের দিকে ভালো করে দেখতে লাগলাম। আচ্ছা চলো, তোমাকে নিয়ে ছাদে যাই। তারপর ওনার সাথে ছাদে চলে আসলাম। ছাদটা দেখে আমি হা হয়ে গেছি। কত রকমের ফুল গাছ। চলো ওখানে বসি। একটা দোলনায় বসে পড়লাম। আঙ্কেল আমার পাশে বসেছে। আঙ্কেলের মতো ভালো মানুষ জীবনে একটাও দেখিনি। আমার মতো রাস্তার কুকুরের জন্য কত কিছুই না করেছেন। নিজ হাতে গোসল করিয়ে দিচ্ছেন, কত ভালো ব্যবহার করছেন। আচ্ছা, তোমার নাম কি? কেউ বলে টুকাই, কেউ বলে রাস্তার কুকুর, আবার কেউ বলে ফকিরের বাচ্চা, কেউ বলে কীট পতঙ্গ,
আবার আমার টোকাই বন্ধুরা বলে আসিফ। আচ্ছা, তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? কে আমার বাবা, কে আমার মা, আর কে আমার ভাই বোন কিছু জানি না। শুধু জানি আমি রাস্তার কুকুর। ছোট থেকে কিভাবে বড় হয়েছো? শুনুন তাহলে, একে একে সব বলে দিলাম। দেখলাম আঙ্কেলের চোখে পানি। তুমি এত কষ্ট সহ্য করছো, মানুষ তোমাদের সাথে এরকম অন্যায় কেমনে করতে পারে? মানুষ সবই পারে। পয়সাওয়ালাদের বুকে টেনে নিতে পারে, ছোট লোকদের অবহেলা করতে পারে। আসলে আমরা মানুষরা বড়ই খারাপ। না আঙ্কেল, আপনি খুব ভালো। তোমাকে আমি এমন ভাবে তৈরি করব যাতে মানুষ তোমাকে সম্মান করে। আচ্ছা আঙ্কেল, আমাকে যেই রুমে থাকতে দিলেন ওখানে যে ছবিগুলো আছে ওগুলো কার? ওটা আমার ছেলে। আপনার কেউ নেই বলছেন না? ছিল, কিন্তু এখন নেই। মানে? একসময় আমার সব ছিল, বউ ছিল, রাজপুত্রের মতো একটি ছেলে ছিল। রুমে যার ছবি দেখছো ওটাই আমার ছেলে। তারা এখন কোথায়? ওই যে দূরাকাশের তারা হয়ে গেছে। আমি কিছুই বুঝতেছি না। আজ থেকে ২৬ বছর আগে আমার বিয়ে হয়। মেয়ে রূপে গুণে সুন্দর থাকায় আমিও না করলাম না। বিয়ের ১ বছর পর আমার কোল আলো করে একটা ছেলে সন্তান আসলো। ফলে সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ছেলের নাম রাখলাম রায়ান। আমাদের পরম আদর যত্নে ছেলে বড় হয়ে লাগলো। আস্তে আস্তে আমাদের ছেলে হাঁটা শিখলো, তারপর কথা বলা। এইভাবেই ছেলেটা যখন ৬ বছরে পা রাখলো তখন তাকে স্কুলে ভর্তি করালাম। আমাদের রাজপুত্রকে নিয়ে আমাদের সুখেই দিন কাটতে লাগলো। কিন্তু সেই সুখ বেশি দিন থাকলো না। আমার ছেলে যখন ১৮ বছরের পা রাখে তখন আমার স্ত্রীকে হত্যা করে আমার কিছু শত্রু। তখন থেকেই আমার পরিবারের দুঃখ নেমে এলো। আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রাখছিলাম, কিন্তু আমার ছেলেটা খুব ভেঙে পড়েছে। সারাদিন রুমের মধ্যে বসে বসে চোখের জল ফেলে। এইভাবে ৬ মাস চলে গেল। তারপর ছেলেটার পরিবর্তন হতে লাগলো। মুখের সেই হাসিটাও আর নাই। সকালে কোথায় যেন চলে যায়, ফিরে একদম রাত করে। একদিন রাতে ফিরে। আব্বু আব্বু, কি হয়েছে বাবা? চলো। কোথায়? গেলে দেখতে পাবে। ছেলের হাসি মাখা মুখটা দেখে আমি না করতে পারিনি। ছেলে গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। ছেলেকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে গাড়ি থামলো। নামো। তারপর সে আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। বাবা, দেখে তো চিনতে পারো কিনা? এ তো করিম সাহেব। এ হচ্ছে আমার মায়ের খুনে। আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তোকে মাফ? তুই আমার ছেলেকে এই বয়সে মা ছাড়া করেছিস, তোকে কোনোদিনও মাফ করব না। বস, একে কি এখন মেরে দিব? একে আমি নিজের হাতে মারবো। রিভলভার দাও। না, একে আমি নিজের হাতে মারবো। না বাবা, আমি থাকতে তুমি কেন খুনি হবে? বলেই ওর বুকে গুলি চালান করে দিল। এভাবে 5টা গুলি করে ওর বুক জালি জালি করে দিল। লাশটা মাটিতে পুঁতে ফেলো। ওকে বস। তারপর আমরা বাসায় চলে আসলাম। এইভাবে আমার ছেলে আন্ডারগ্রাউন্ডের ডন হয়ে গেল। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। আবার আমার ছেলের মুখে হাসি খুশি দেখতে পেলাম। আমার ছেলের নাম শুনলেই বড় বড় সন্ত্রাস এর মনে আতঙ্ক ছড়াতো। কিন্তু 1 বছর আগে আমার ছেলেকে উপরে পাঠিয়ে দিল, বাঁচতে দিল না আমার ছেলেকে। আমার পুরো পরিবারকে নিঃস্ব করে দিল। 5 বছর আগে স্ত্রীকে হারালাম, 5 বছর পর ছেলেকে কেড়ে নিল। এগুলো বলতে বলতে আঙ্কেল কান্নায় ভেঙে পড়েন। এতক্ষণে ওনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। আমিও নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার চোখ দিয়েও অনর্গল পানি পড়তে লাগলো। আঙ্কেল, এভাবে কাঁদবেন না। বাবা, তুই কি আমার রায়ান হবি? আমার ছেলের অভাবটা পূরণ করবি? হ্যাঁ, আমি আপনার রায়ান হব। অমনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা। কি? আবার বল। বাবা। সত্যি মনে হচ্ছে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কেঁদো না তো, আর কাঁদবে না। আচ্ছা বাবা, আমার একটা কথা রাখবি? বলো। তুই আমার ছেলের খুনিদের শাস্তি দিতে পারবি? বল, পারবি? হ্যাঁ পারবো। তোমার ছেলে মানে আমার ভাই। আমার ভাইয়ের খুনিকে আমি নিজ হাতে শেষ করব। আজ থেকে তুই আমার রায়ান। হ্যাঁ। এখন থেকে তোকে গাড়ি চালানো, অস্ত্র চালানো থেকে শুরু করে সবকিছুই শেখাবো। তোকে যারা রাস্তার কুকুর বলেছে তাদের তুই দেখিয়ে দিবি তুই কি চিনিস। তুমি আমাকে সবকিছু শেখাও। আচ্ছা, এখন নিচে চল। আচ্ছা।
এভাবে 1 মাস চলে গেল। এতদিনে আঙ্কেলের আদর যত্নে ভুলে গেছি যে আমি রাস্তার ছেলে। একসময় আমি রাস্তায় থাকতাম, আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো আদর করে। এই 1 মাসে আমি পুরো তৈরি, সব কিছু শিখে নিয়েছি, কিন্তু লেখাপড়াটা হয়নি। এখনো নিজের নামটাই লিখতে জানি না। আচ্ছা, তোকে লেখাপড়া শেখানোর জন্য বাসায় মাস্টার রেখে দিলে কেমন হয়? এই বয়সে লেখাপড়া? শেখের কোনো বয়স নেই, জানার কোনো শেষ নেই। আচ্ছা, তুমি যা ভালো বোঝো। পরদিন থেকে আমার পড়ালেখা শুরু। আমার মতো রাস্তার ছেলে পড়াশোনা করতে পারবে কখনো ভাবিনি। একদিন। চল। কোথায়? গেলে দেখতে পাবে। আচ্ছা। গাড়িতে বসলাম, গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। উনি যেদিকে যেতে বলছে আমি ওদিকে যাচ্ছি। একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামাতে বললেন। গাড়ি থেকে নেমে আমি তো হাঁ হয়ে গেলাম, কারণ গেটের কাছে 4 জন AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, আমরা কোথায় আসছি? ভেতরে চলো আগে। গেটের কাছে যেতেই লোকগুলো বাবাকে সালাম দিল, তারপর গেট খুলে দিল। আমি চুপচাপ হাঁটছি। বাড়ির ভিতরে ঢুকে আমি আরও অবাক হলাম। অনেকগুলো লোক রাইফেল হাতে দাঁড়িয়ে আছে। আমরা কোথায় এসে পড়েছি? কিছুক্ষণ পর বুঝতে পারবি। সবাই বাবাকে সালাম দিল, তারপর সোফায় বসলেন। এখানে বস। আমিও বাবার পাশে বসে পড়লাম। তোমরা সবাই কাছে আসো। তারপর লোকগুলো আমাদের চারপাশে ঘিরে দাঁড়ালো। তোমাদের যে জন্য আবার এখানে ডাকছি। জি বলেন স্যার। আমি জানি আমার ছেলে মারা যাওয়ার পর তোমরা সবাই বেকার বসেছিলে, অন্য কারো হয়ে কাজ করোনি, কারণ তোমরা আমার ছেলেকে ভালোবাসতে। স্যার, আমাদের বসকে কে যে মেরেছে শুধু তার একটাবার খবর পাই, তাকে আমরা শেষ করে দিব। আচ্ছা, তোমরা কি আবার আমার ছেলের হয়ে কাজ করবে? স্যার, আমাদের বস তো নাই, আপনার ছেলে কোথা থেকে আসলো? আমার পাশে যে বসে আছে সেই আমার ছেলে, দ্বিতীয় রায়ান। তোমাদের আন্ডারগ্রাউন্ড চালাবে। স্যার, আপনার তো একটাই ছেলে। হ্যাঁ, কিন্তু এটাও আমার ছেলে। তোমরা কি তার সাথে কাজ করবে? স্যার, আপনি বললে আমরা আমাদের জীবনটাই দিতে পারি, কারণ আপনারাই আমাদের অভিভাবক। আমি চুপচাপ শুনে যাচ্ছি। তাহলে এটা রায়ানের রাস্তা না? তোমরা ওকে রায়ানের মতো সাহায্য করবে। ওকে স্যার, নতুন বসকে আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য করব। রাজীব। জি স্যার। তুমি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। আর এই নাও তোমাদের সবার 2 মাসের বেতন। স্যার, আমরা তো কাজ করিনি, তাহলে বেতন কেন নিব? আমি দিচ্ছি, তাই নেবে। আচ্ছা, আপনারা মোট কয়জন আছেন? এই তো 40 জন স্যার। আচ্ছা, কালকে সবার সাথে পরিচয় হয়ে নেব। আজ আসি। তারপর সবাই সরে দাঁড়ালো। ওখান থেকে বাসায় চলে আসলাম। পরদিন বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে চলে গেলাম আস্তানায়। আমি যাওয়ার সাথে সাথে সবাই সরে দাঁড়ালো। আমি গিয়ে সোফায় বসলাম। রাজীব আমার কাছে আসলো। স্যার, কি খাবেন? কিছু খাবো না। তোমরা সবাই কেমন আছো? ভালো। এখানে সবাই আছে? জি স্যার। সবাই পরিচয় বলো। তারপর একে একে সবাই পরিচয় দিল। আচ্ছা, এখন সবাই শপথ গ্রহণ করো। কিরকম শপথ স্যার? আমি যা বলবো তোমরাও তাই বলবে। ওকে স্যার। আমি এই কথায় অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে যত বড় বাধায় আসুক না কেন কখনো ছেড়ে যাব না। সব সময় নিজের মনে করে কাজ করব, কখনো বেইমানি করব না। সবাই যেভাবে শপথ করলো ভালো, কখনো বেইমানি করবে না। বেইমানের ফল ভালো হবে না। দরকার নিজের জীবন দিয়ে দিব, তবু বেইমানি করব না। তোমরাই তো আমার ভরসা। আমার রায়ান স্যারের সাথে 4 বছর ধরে কাজ করতে আসছি। স্যার আমাদের নিজের ভাইয়ের মতো করত। খুব ভালো মানুষ, মনের মানুষ ছিলেন উনি। আচ্ছা, রায়ান কিভাবে খুন হয়? তখন আমরা সবাই ঈদের ছুটি কাটাচ্ছিলাম। হঠাৎ একদিন স্যারের বাবার ফোন আসে আমার কাছে। আমি ফোন রিসিভ করার সাথে সাথেই আঙ্কেল এর কান্নার কণ্ঠ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে? আমার রায়ান। স্যারের কি হয়েছে? আমার রায়ানকে মেরে দিয়ে বাড়ির সামনে রেখে গেছে। তখন আমি আকাশ থেকে পড়লাম। এরকম একটা কথা শুনবো কখনো ভাবিনি। স্যার সব কি বলছে? তোমরা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ স্যার। তারপর আমি সবাইকে ফোন করে জানিয়ে দিলাম। সবাই স্যারের বাড়িতে চলে গেলাম। বাড়িতে দেখলাম অনেক পুলিশ আর অনেক বড় বড় নেতা স্যারের নিতর দেহের পাশে চারদিকে ঘিরে দাঁড়িয়েছে। আঙ্কেল লাশের পাশে বসে আছে। আমাদের চোখ দিতে অনবরত পানি চড়তে লাগলো। আমাদের স্যার এমনভাবে আমাদের ছেড়ে চলে যাবেন কখনো কল্পনা করতে পারি নাই। স্যারের মৃত্যুতে অনেক দুর্নীতিবাজার নরপশু খুশি হয়েছেন, কারণ তাদের ধমকিয়ে রাখার মতো আর কেউ নেই।
হঠাৎ স্যারের নিথর দেহ থেকে পলিথিন দিয়ে মোড়ানো কিছু একটা চোখে পড়লো। আমি গিয়ে ওঠা নিলাম। পলিথিনের ভেতরে একটা কাগজটা বের করে পড়তে রাখলাম। কাগজে লিখেছিল, তোর ছেলেকে তো ওপরে পাঠিয়ে দিলাম, আমার সাথে টক্কর নেওয়ার মজা বুঝে দিলাম, শুধু এটুকু লেখা ছিল। এগুলো শুনতে শুনতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। রাজীবের চোখ দিয়েও দেখছি অনবরত পানি পড়ছে। আচ্ছা, তোমাদের স্যারের শত্রু কে কে? শত্রু তো অনেক আছে, কিন্তু কারো এত বড় বুকের পাঠা হয়নি যে স্যারের এত বড় ক্ষতি করবে। বুকের পাটা হয়েছে বলেই তো তোমাদের স্যারকে মেরে দিল। আচ্ছা, তোমার স্যার যাদের সাথে লেনদেন করতো তাদের লিস্ট দাও। স্যারের মোবাইলটা অনেক প্রয়োজনীয় ফাইল আছে। মোবাইলটা কোথায়? আঙ্কেলের কাছে। ওটাতে স্যার যাদের সাথে লেনদেন করতো তাদের সব কিছু আছে। আচ্ছা, স্যার এখন আমাদের কাজ কি? এই শহরে টপ দুর্নীতিবাজদের সমস্ত ডিটেলস দাও। ওকে স্যার, কালকে পেয়ে যাবেন। আর তোমরা কি তোমাদের স্যারের খুনিদের শাস্তি চাও? খুনিদের রক্ত চাই। এখন আমাদের প্রধান টার্গেট খুনিদের খুঁজে বের করা, তাই তোমাদের সকলে সাহায্য লাগবে। আমরা সবসময় আপনার সাথে আছি। তোমাদের সবার বেতন 5,000 করে বাড়ানো হলো। সবার মুখে হাসি রেখা ফুটে উঠল। বিকেলে বাসায় চলে আসলাম। এসে বাবার থেকে রায়ানের মোবাইলটা চাইলাম। বাবা মোবাইলটা দিয়ে দিল। মোবাইল বন্ধ হয়ে আছে। অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু খুলছে না, তাই চার্জে লাগাই দিলাম। অনেক পরে চার্জ হতে অন হয়ে গেল, কিন্তু খুলেও কোনো লাভ হলো না। মোবাইল লক করা। রায়ান তো আর নাই যে লক খুলে দেবে। অনেক ভেবেচিন্তে একটা উপায় মাথায় আসলো। মোবাইল থেকে মেমোরি আর সিম কার্ডটা খুলে আমার মোবাইলে ঢোকালাম। সাথে সাথে ওর মেমোরিতে থাকা সব কিছু ছবি আর মোবাইল নাম্বারগুলো চলে আসলো, কিন্তু তেমন কোনো কিছু পেলাম না। পরের দিন। স্যার এই নিন ডিটেলস। আচ্ছা, রায়ানের প্রধান শত্রু কে কে ছিল? সাইফ রহমান একজন মাদক কারবারি ছিলেন, আর মিশু শিশু পাচার করতো। সবাই ওকে দমিয়ে রেখেছিল, কিন্তু স্যার মারা যাওয়ার পর আর স্যার সক্রিয় ওঠে। এই কথা শুনে আমার পাচার হয়ে যাওয়ার কথাটা মনে পড়ে গেল। আমাকে কাজের নামে পাচার করে দিয়েছিল। সাথে সাথে মনের মধ্যে এক ধরনের তেজ চলে আসলো। আচ্ছা চলো, এক জায়গায় যাব। কোথায় স্যার? অনেক অসহায় মুক্তির পথ চেয়ে বসে আছে, আজ তাদের মুক্ত করব। তারপর গাড়িতে গিয়ে উঠলাম। আমার গাড়িতে রাজীব আর অন্য 2টা গাড়িতে ওরা। আমি যেদিকে বলছি ড্রাইভার সেদিকে যাচ্ছে। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম। রাজীব বের হয়ে দরজা খুলে দিল। স্যার এই তো ইটের ভাটা। এখানেই অসহায় গরিব ছেলেদের কাজের নাম করে পাচার করে দেওয়া হয়। সবাই আসো। কারা আপনারা? আমরা কি সেটা বুঝতে পারবি? গেট খোল। খোলা যাবে না, বাইরের কেউ প্রবেশ নিষেধ। আমাদের কাছে নিষেধ বলতে কিচ্ছু নেই। খুলবি নাকি ওপারে চলে যাবি? খুলবো না অনুমতি ছাড়া। এটাকে ওপারে পাঠিয়ে দে। বলতেই একজন কর্মী গুলিবিদ্ধ করে দিল। সাথে সাথে আরেকজন ভয় পেয়ে গেট খুলে দিল। স্যার আমারে মাইরেন না। সব সামনে থেকে। তারপর সবাই ভিতরে গেলাম। কার আপনারা? কতগুলো ছেলে আমাদের পথ আটকিয়ে। তোদের জম। আপনাদের ঢুকতে দিল কে? কেউ দেয়নি, আমরা ঢুকছি। তোদের বসকে খবর দে, বলবি তার সাথে দেখা করতে এসেছে। দেখা করতে হলে বাইরে যান। সাথে সাথে রাজীব দিল এক খুশি। খুশি খেয়ে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। অন্য ছেলেগুলো মারার জন্য এগিয়ে আসলো। আমি আমার লোকদের ইশারা করে দিলাম। সাথে সাথে অ্যাকশন শুরু। আমার আর কষ্ট করে হাত লাগানো হলো না, সবাইকে মেরে শুয়ে দিলাম। এতক্ষণে সবাই চলে আসলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এই কারা আপনারা? আরে বস, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আপনাকে তো চেনা চেনা লাগছে। আমি সেই আসিফ, যাকে তোরা এখানে দিনের পর দিন অত্যাচার করেছিস। চিনতে পারছিস? আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। তুই রাতের আধারে পালিয়ে গেলি দারোয়ানকে মেরে? শালারে কয়েকটা ভিটামিন দাও। বলতেই শুরু। বস তো আবুল হয়ে গেছে। কি হচ্ছে তার সাথে? 2টা চেয়ার নিয়ে আসো। তারপর চেয়ার নিয়ে আসলো। একটাতে আমি বসে পড়লাম, অন্যটাতে ওকে ধরে বসালো। তোর দিন এখানেই শেষ। অসহায়দের অনেক অত্যাচার করেছিস, এখন তার শাস্তি ভোগ করবি। এতদিন এই মানুষগুলোকে বিনা পয়সায় গাধার মতো কাজ করিয়েছিস। আমাকে মাফ করে দেন। মাফ? আবার তোকে? তোকে মাফ করলে এই অসহায়দের মনে শান্তি পাবে না। সবাই শোনেন, আজ থেকে আপনারা সবাই মুক্ত।
আপনাদের আর কেউ অত্যাচার করতে পারবে না। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। আপনারা কি আপনাদের মনের জ্বালা মেটাতে চান? আপনাদের অত্যাচারের বদলা নিতে চান? হ্যাঁ। তাহলে আসুন একে গণধোলাই দিন, মারতে মারতে শেষ করে দিন। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। আপনারা ভয় পাইয়েন না, আপনাদের আর কেউ কিছু করতে পারবে না। আপনাদের দায়িত্ব আমার। তারপর সবাই এসে গণধোলাই দিতে লাগলো। যে যেভাবে পারছে সেভাবে মারছে। একসময় বেচারা জ্ঞান হারিয়ে ফেললো। রাজীব, দেখতো বেঁচে আছে কিনা। জি স্যার, বেঁচে আছে। ওকে মেডিকেলে ভর্তি করিয়ে দাও। তারপর দুজনে ওকে মেডিকেলে নিয়ে গেল। আপনারা সবাই মুক্ত। সবাই নিজ নিজ বাসায় চলে যান। সবাই তো খুব খুশি। আচ্ছা, এখানে রাতুল আছে? জি আছে। এদিকে আয়। তারপর রাতুল আসলো। আপনারা সবাই ব্যাগপত্র গুছিয়ে নিন। কেমন আছোস? ভালো। কিরে, ভয় পাচ্ছিস কেন? আমি তো সেই আছি। আপনি এত ভয়ঙ্কর কেমনে হলেন? সে অনেক কথা। রাজীব, এখানে একটা ফ্যাক্টরি বানালে কেমন হয়, যেটাতে অসহায়দের কর্মসংস্থান সৃষ্টি হবে? স্যার ভালো। তাহলে কাজ শুরু করে দাও। কালকে থেকে শুরু। ওকে স্যার। আচ্ছা চলো যাওয়া যাক। রাতুল, চল আমার সাথে। রাতুল চুপচাপ হাঁটতে লাগলো। গাড়িতে উঠে দরজা খুলে দিয়ে উঠে বসলো। আমিও উঠলাম। তারপর আস্তানায় চলে আসলাম। এটা আপনার বাড়ি? আমরা না, এগুলো সব একজন দয়ালু বাবার। কত সুন্দর বাড়ি। ভেতরে চল। তারপর ভেতরে গিয়ে বসলাম। রাতুল, আমার সাথে কাজ করবি? কাজ? এগুলো তো আমি পারি না। শিখে নিবি। তোমাদের দলে আরও একজন যুক্ত হয়েছে, ওকে তোমরা শিখিয়ে দেবে। ওকে স্যার। আচ্ছা, আমি যাই। রাতুলকে একটা রুম দেখিয়ে দাও। তারপর সবাই চলে আসলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে বাবা দরজা খুলে দিল। তুমি কষ্ট করে খুলে দিলে কেন? খালাম্মা কই? আমি এখানে ছিলাম তাই। আয় ভিতরে আয়। ভিতরে ঢুকলাম। জানো আজকে কি করেছি? কি? তারপর বাবাকে সব খুলে বললাম। খুব ভালো করেছিস। আচ্ছা খেতে আয়। ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবে 4-5 দিন চলে গেল। স্যার, সাইফ রহমান ডিটেলস পেয়ে গেছি। বর্তমানে অমুক জায়গাতে আছে। তাহলে কালকে ওকে তুলে আনবো। স্যার সম্ভব না, ওকে অনেক লোক ঘিরে রেখে। এত লোকের সামনে ওকে তুলে আনা অসম্ভব। জীবনে রিস্ক আছে। রাতুল, এদিকে আয়। জি বলেন। তোকে একটা কাজ করতে হবে। বলেন। সাইফ রহমান এখন যে বাড়িতে আছে, বাড়িটার সামনে তুই ভিক্ষুক সেজে বসে থাকবি। আর ও কখন বাড়ি থেকে বের হয় দেখবি। পারবি তো? যদি ধরে ফেলে? পারবে না। সাবধানে কাজ করবি। সেরা কাপড়গুলো পরে নে। ওকে বের হতে দেখলে আমাকে জানাবি। আচ্ছা। আর 5 জন ওখানে ঘোরাঘুরি করবে। খুব সাবধানে, যাতে কেউ না দেখে। ওকে স্যার। আর ওদের কোথাও যেতে দেখলে ফলো করবে। তোমাদের কাজ কাল থেকে শুরু। পরদিন ওরা কাজে লেগে পড়ল। আমরা ওদের খবরের অপেক্ষায় বসে আছি। বিকেলের দিকে ফোন আসলো। স্যার, রাতুল বলছি। হ্যাঁ রাতুল, বলো। তুমি ঠিক আছো তো? স্যার, এইমাত্র ওখান থেকে 5টা গাড়ি বের হলো। ওখানে সাইফ রহমানকে দেখেছো? না স্যার। আচ্ছা ঠিক আছে। এভাবে আরও কয়েকদিন চলে গেল। স্যার, রহিম এইমাত্র ফোন করে বললো ওনার বাড়িতে এসছে। আইমনি ঢুকলো। এখনকার এসআই? জি। আচ্ছা, এসআই কখন বের হয় জানাতে বলো। ওকে। এখনো তেমন কোনো সুযোগ পেলাম না। শালা খুব সেফটি করে চলে। হঠাৎ একদিন রহিমের ফোন করলো। স্যার, তাড়াতাড়ি হাইওয়েতে এসে দাঁড়ান। সাইফ রহমান এই দিক দিয়ে যাচ্ছে, আমরা তাকে ফলো করছি। আজকে চরম সুযোগ এসেছে। ওকে, আসছি। তুমি প্রতি মিনিটে খবর জানাও। ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি চলো হাইওয়েতে। সবাই সব কিছু নিয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম। গাড়ি ঝড়ের গতিতে চলছে। আমি রহিমকে ফোন দিলাম। এখন কোথায় আছে? অমুক জায়গায় স্যার। আপনারা কোথায়? আমরা হাইওয়েতে চলে আসছি। স্যার, রাস্তা ব্লক করে দিন, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা। সবাই গাড়ি থেকে নেমে রাস্তার পাশে রাখা ইট বালিগুলো রাস্তাতে ফেলো। উঁচু করে স্তূপ করো। সবাই কাজে লেগে পড়লাম। এক সময় অনেক বড় স্তূপ হয়ে গেল। এটার উপর দিয়ে গাড়ি যেতে পারবে না। এখন সবাই চারদিকে লুকিয়ে পড়ো, যাতে
সব দিক থেকে আক্রমণ করতে পারি। কথা মতো সবাই গাছের আড়াল হলো। এখন সব কিছু ঠিক, শুধু পানি খাসে আসার অপেক্ষা। আমি রহিমকে ফোন দিলাম। হ্যাঁ রহিম, আর কত দূর? এই তো এসে পড়েছি। এখানে সব কিছু ব্যবস্থা করে ফেলেছি, আসলেই আক্রমণ শুরু। ফোন কেটে দিলাম। রাজীব, তুমিও লুকিয়ে পড়ো, আর ওরা চলে এসেছে। ওকে স্যার। তারপর সবাই উৎপথে থাকলাম। কিছুক্ষণ পর কতগুলো গাড়ি দেখতে পেলাম। গাড়িগুলো বালের স্তূপের কাছে এসে থামলো। গাড়ি থেকে অস্ত্র হাতে কতগুলো লোক বের হলো। তাতে বুঝলাম এগুলো সাইফের লোক। আমি একটা গুলি করার সাথে সাথে সবাই চারদিক থেকে আক্রমণ শুরু করলো। পেছন থেকে রহিমারা গাড়ি থেকে যেগুলা বের হয়েছে সবগুলো খতম। ওরা কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ শুরু। ওরা আন্দাজে গুলি ছুড়তে লাগলো। কোথাও পালাতেও পারছে না। সব দিক দিয়ে আমার লোক দাঁড়িয়ে আছে। এভাবে সব লোককে শেষ করে দিলাম। দেখলাম আর কেউ বের হচ্ছে না। আমরা আস্তে গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ সাইব রহমান হাতে একটা রিভলভার নিয়ে বেরিয়ে গুলি ছুড়তে লাগলো। আমি সবাইকে নিষেধ করে দিলাম যাতে কেউ গুলি না করে। ও গুলি ছুড়তে আসে আমাদের দিকে। আমরা একটু আড়ালে দাঁড়ালাম। পিছন থেকে রাজীব আস্তে আস্তে এসে ওকে একটা লাথি মেরে ফেলে দিল। সাথে সাথে ওর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তারপর আমরা সবাই এগিয়ে গেলাম। আমি ওকে কলার ধরে দাঁড় করালাম। কারা আপনারা আমার উপর হামলা করছেন কেন? আগে চল, তারপর বুঝতে পারবি। এতদিন অনেক দাঁড়িয়েছিস। ওকে গাড়িতে তুল। তারপর আস্তানায় চলে আসলাম। ওকে চেয়ারের সাথে বাঁধা হলো। আপনারা কারা? আমি আপনাদের কি ক্ষতি করেছি? রায়ানকে চিনিস? হ্যাঁ হ্যাঁ চিনি। আমি রায়ান। কি? রায়ান তো মরে গেছে। রায়ানের চেহারা এরকম না। না, রায়ান মরে নাই। আমি দ্বিতীয় রায়ান। এখন বল, রায়ানকে কে মেরেছে? আমি কিছু জানি না। বল বলছি। আমি জানি না। ভালোই ভালোই বলে দে। জানি না আমি। ওকে থেরাপি দাও যতক্ষণ না স্বীকার করে। তারপর ওকে থেরাপি দিতে থাকো যতক্ষণ না মুখ খোলে। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রাজীব। হ্যাঁ রাজীব, বলো। স্যার, ও তো মুখ খুলছে না। থেরাপি ভালো করে দিচ্ছ তো? জি স্যার। আচ্ছা, আজকে আর দিও না। ওকে স্যার। তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বলো, রায়ানকে কে মেরেছে? আমি কিচ্ছু জানি না। চাকুটা নিয়ে আসো তো, হাতের আঙুলগুলো কেটে নেই। কিছুক্ষণ পর চাকুটা এনে হাতে দিল। বল, কে মেরেছে? হাতের উপর বসিয়ে বললাম, আমি জানি না। আচ্ছা, তাহলে হাতের আঙুল কেটে দিচ্ছি। তোকে তিলে তিলে মারবো। ভালোই ভালোই বলে দে। বল, কে মেরেছে? আমি জানি না। ওই, ওর হাত টেবিলের উপর রাখ। তারপর হাতটা টেবিলের উপর রাখলো। ও ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে। আমি চাকুটি উপরে তুলে যখনই হাত আর আঙুল বিচ্ছেদ করতে যাব তখনই। বলছি। কি বলতি? রায়ানকে আমি মেরেছি। আগে স্বীকার করলে কি হতো? আচ্ছা বল, কেন মেরেছিস? কারণ ও ছিল আমার পথের কাঁটা, শুধু আমার না আরও অনেকেরও। ওর জন্য আমি ঠিক মতো ব্যবসা করতে পারছিলাম না। আমার ব্যবসায় ছড়া ট্যাক্স বসিয়ে দিয়েছে, বলতে গেলে আমাকে একদম বসিয়ে দিয়েছিল। খুন তুই একলা করেছিস নাকি তোর সাথে আরও কেউ ছিল? চুপ করে আছে। চুপ কেন? তবুও চুপ। দিলাম একটা থাপ্পড়। বলবি নাকি আবার থেরাপি খাবি? আমার সাথে এসআই মুকসুদ ছিল আর শাকিল আহমদ ছিল। এসআইকে চিনলাম, কিন্তু শাকিলটা কে? আমার বিজনেস পার্টনার। ওকে কোথায় পাবো? আমি জানি না ও কোথায় থাকে, কেউ জানে না। আচ্ছা, ওকে ফোন করে বল অমুক রেস্টুরেন্টে আসতে বল। বল জরুরি কথা আছে। আমার মোবাইল থেকে করব নাকি? তো আমার থেকে করবি নাকি? তারপরে ও ফোন দিল, লাউড স্পিকারে দিল। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করলো। হ্যালো, কি খবর? ভালো, তোমার? ভালো। তা কি মনে করে? তুমি এখন কোথায় আছো? শহরের মধ্যে আছি। কেন? আমার সাথে দেখা করতে পারবে এই রেস্টুরেন্টে? কখন? তুমি কখন পারবে? আচ্ছা, বিকাল 3টায়। আচ্ছা। ফোন রেখে দিল। ওকে খাবার দিয়েছ? না স্যার। আচ্ছা যাও, সবার জন্য খাবার নিয়ে আসো। ওকে স্যার। তিনজন খাবার আনতে চলে গেল। আচ্ছা, তোর অ্যাকাউন্ট নাম্বারটা দে। কেন? আজ থেকে তোর ব্যাংকের অর্ধেক টাকা আমার। তাহলে আমার কি? তুমি তো আর কয়েকদিনের অতিথি। তারপর সোজা উপরে। তাই এত টাকা দিয়ে কি করবি?
অর্ধেক আমার আর বাকিগুলো তোর পরিবারের জন্য। বেচারা ভয় পেয়ে গেল। আমাকে মাফ করে দিন, দয়া করে ছেড়ে দিন। তোকে মাফ করলে রায়ানের আত্মা শান্তি পাবে না। মাথা নিচু করে বসে আছে। খাবার নিয়ে আসলে খাওয়া দাওয়া করে নিল। তারপর শাকিলকে কিভাবে ধরবে তার প্ল্যান করতে লাগলো। রাজীবকে বলে দিল পুরো রেস্টুরেন্ট যাতে বুক করে নেয়। কথা মতো করে নিল। 2টা বাজলে সাইফ রহমানকে নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। গিয়ে প্ল্যান অনুযায়ী সাইফকে একটা টেবিলে বসিয়ে দিল। আমরা বাকিগুলোতে আমরা ছড়িয়ে পড়লাম চারদিকে। আর কিছু লোক বাইরে দাঁড় করিয়ে দিলাম। এমনভাবে বসলাম যাতে মনে করে আমরা কাস্টমার। ওয়েটার সবাইকে কফি দিয়ে গেল। আমি কফি যে চুমুক দিচ্ছি আর চোখে তার দিকে তাকাচ্ছি। 3:10 একজন মধ্যবয়স্ক লোক এসে সাইফের পাশে বসলো। মনে হয় ইনি শাকিল আহমেদ। ওয়েটার এসে তাকেও কফি দিয়ে গেল। ওরা কথা বলছে। আমি সবাইকে ইশারা দেওয়ার সাথে সাথে সবাই ওকে চারদিক থেকে ঘিরে ফেললো। আমি ঘিরে ওর মাথায় পিস্তল ধরলাম। ঘটনার আকস্মিকতায় ও হতভম্ব হয়ে গেল। কারা আপনারা? তোর জম। সাইফ, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে, এর ফল তোমাকে ভুগতে হবে। সাইফ মাথা নিচু করে আছে। ফল পরে ভোগ করাস, এখন চল। তোমাদের এত বড় সাহস, আমার মাথায় পিস্তল ঠেকিয়েছো এই শাকিল আহমেদের মাথায়? হুম 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 সাহসে দেখেছিস কি? দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি। এই বলে ফোন বের করে কাকে যেন ফোন করতে যাচ্ছে। অমনি আমি ছো মেরে মোবাইল কেড়ে নিলাম। কাউকে ফোন করতে পারবি না, চল, না হলে এখানেই মেরে রেখে দেব। আচ্ছা চল, কিন্তু তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। এত কথা না বলে চল তো। তারপর দুজনকে গাড়িতে তুলে নিয়ে চলে আসলাম আস্তানায়। এসে দুজনকে 2 চেয়ারে বাঁধলাম। কারা আপনারা? রায়ানকে চিনিস? কে রায়হান? কোন রায়হান? শালা, নেকামো বন্ধ কর। আমি হলাম রায়ান। কিন্তু রায়হানকে তো কারা যেন খুন করেছে। আমি আবার ফিরে এসেছি তোদের জমের দুয়ারে পাঠানোর জন্য। মানে? কারণ তোরা রায়ানের খুনি, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি রায়হানকে মেরেছি যে, তার প্রমাণ কি? প্রমাণ তোর পাশে বসে আছে। না, ও মিথ্যা বলছে। রায়হানকে ও মারছে। না, তুমি সহ মারছো। এভাবে ওদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি দুজনকে 2টার কষে থাপ্পড় মারলাম। তোরা দুজনেই খুনি, ঝগড়া উপরে গিয়ে করিস। এখন চুপ করে বসে থাক। দুজনে ভয়ে চুপ করে গেল। এখন বাকি থাকলো এসআই। রাতুল, তুই আর রায়হান সবসময় এসআই এর উপর নজর রাখবি, কখন কোথায় যায় কি করে। ওকে স্যার। যা, কাজে লেগে পড়। এদের দুজনকে ভালো করে পাহারা দিবে যাতে পালাতে না পারে। আর রাতে খাবার দিও। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় ফোন আসলো। হাতে নিয়ে দেখি রাতুল ফোন দিয়েছে। হ্যাঁ রাতুল, বল। স্যার, একটা পাক্কা খবর আছে। কি? ওই এসআই এখন ডিউটির অবস্থায় আছে। কোথায়? ও একটা জায়গার নাম বলল। আচ্ছা, তুই সাবধানে নজর রাখ আর ওকে ভালো করে ফলো করবি। যে কোনোভাবে ওর বাসার ঠিকানাটা বের কর। এখন ওর সাথে আরও পুলিশ আছে। এখন কিছু করতে গেলে ঝামেলা হবে। ওকে স্যার। তারপর ফোন রেখে দিলাম। এক ঘুম পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর সবাই বসে টিভি দেখতে লাগলাম। হঠাৎ খবর একটাতে চোখ আটকে গেল। খবরটা এরকম ছিল যে 2 দিন ধরে নিখোঁজ শহরের 2 বিশিষ্ট ব্যবসায়ী সাইফ আহমেদ ও শাকিল রহমান। 2 দিন ধরে কেউ ওদের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে না। কে নিখোঁজ হয়েছে রে? হঠাৎ বাবা এসে সাইফ আহমেদ ও শাকিল রহমান। কখন? 2 দিন ধরে। শালার পুত্রের যেন আর পাওয়া না যায়। দেশটারে একদম নরকে পরিণত করলো। আর জীবিত খুঁজেও পাবে না। মনে মনে হাসছি। তারপর রুমে গিয়ে রেডি হয়ে আস্তানায় চলে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে সবাই আমাকে সম্বোধন করলো। সবাই ভালো আছো? জি স্যার। ওই 2টা কই? ওই রুমের মধ্যে আটকে রাখছি। তারপর ওদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। তখনই রাতুলের ফোন। স্যার, বাসার ঠিকানা পেয়ে গেছি। কোথায়? একটা জায়গার নাম বলল। আচ্ছা, তোমরা বাসার দিকে নজর রাখো। ওকে স্যার। স্যার, ওকে কি আজকে তুলে নিয়ে যাবেন?
তোমাদের না জানলেও চলবে। কাজ করো, ফোন কেটে দিলাম। ওই এসআই এর ঠিকানা পেয়ে গেছি। আজকে রাতেই শালারে তুলে আনবো। কোথায় স্যার? রাতুলের বলা জায়গায় নাম বললাম। ওকে স্যার। আমার সাথে যে 5 জন যাবে তাদের সিলেক্ট করে রাত 1টায় আমার বাড়ির সামনে পাঠিয়ে দিও। ওকে স্যার। দেখতে দেখতে রাত হয়ে গেল। আমি শুয়ে শুয়ে অপেক্ষা করতে লাগলাম কখন 1টা বাজবে। সময় যেন কাটছেই না, তাই ছাদে চলে গেলাম। দোলনায় বসে বসে একা একা চন্দ্রবিলাস করছি। এভাবে অনেকক্ষণ কেটে গেল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 1টা বাজতে আর 10 মিনিট বাকি। তাই রুমে এসে রেডি হয়ে নিলাম, কোমরে পিস্তলটা গুঁজে নিলাম। যখনই বের হতে যাব তখনই ফোন বেজে উঠল। রিসিভ করে, স্যার আমরা এসে গেছি। আমি আসছি। ফোন কেটে বেরিয়ে পড়লাম। রাতুল যেদিকে বলছে সেদিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ি থামাতে বলল। এটাই এসআইয়ের বাড়ি। শালা দুর্নীতি করে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। গেটে 2 জন দারোয়ান বেঘরে ঘুমাচ্ছে। গেটে তালা মারা। একজন দেওয়াল টপকে গিয়ে দারোয়ানের থেকে চাবিটা নিয়ে খুলে দাও, কিন্তু সাবধানে। কথা মতো একজন গেল। যখনই দারোয়ানের থেকে চাবি নিতে যাবে তখনও নড়ে চড়ে ওঠে। একসময় দারোয়ানের ঘুম ভেঙে গেল। যখনই দারোয়ান চিৎকার করতে যাবে তখনই খাড়টা মটকে দেয় এবং মুখে কস্টেপ লাগিয়ে দেয়। তারপর ওর থেকে চাবিটা নিয়ে আস্তে আস্তে গেট খুলে দিল। সবাই ভিতরে ঢুকে 2 জনকে ওখান থেকে সরিয়ে দেয়। 2 জনের মুখ বন্ধ, শত চেষ্টা করেও কথা বলতে পারবে না। তারপর সবাই দরজার দুদিকে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালো। আমি কলিং বেল বাজালাম, কিন্তু কোনো খবর নেই। তাই এক নাগাড়ে বাজাতে লাগলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। হ্যাঁ, এসআই দরজা খুলে দিয়েছে। কে আপনি? আর এত রাতে এখানে কি? তোকে এক পলক দেখার জন্য। আপনি কে? আর এখানে কিভাবে ঢুকলেন? গেট দিয়ে ঢুকছি। আমাকে চিনেন? হ্যাঁ, চিনতো। দুর্নীতি রাজ এসআই। মুখ সামলে কথা বল, তোকে এক্ষুনি জেলে ঢোকানোর ব্যবস্থা করছি। যখনই ফোন করতে যাবে তখনই মোবাইল কেড়ে নিলাম। শালা, তোকে বরণ করে আমার দরকারে নিতে এসেছি, চল। পিস্তল বের করে বললাম। আমার সাথে সবাই পিস্তল বের করে ওর দিকে নিশানা করলো। আপনারা কারা আর আমাকে কেন ধরে নিতে এসেছেন? তোর জম। আমি কি করেছি? সেটি আমার সাথে গেলে জানতে পারবি। এখন চল, না হলে সবার পিস্তলে 12টা করে বুলেট আছে। সুতরাং 12 পূরণ 6 সমান সমান 72টা বুলেট তোর শরীরকে এখন জালি জালি করে ফেলবে। আমার সাথে তো কারো কোনো শত্রুতা নেই। এই, তোর সাথে এত কথা বলার টাইম নেই, চল। না হলে কি করব নিজেই জানি না। বেচারা ভয়ে একদম চুপসে গেছে। তারপর ওকে নিয়ে আস্তানায় চলে আসলাম। আস্তানায় এসে ওকে চেয়ারের সাথে বাঁধা হলো। ওকে কিছুক্ষণ থেরাপি দাও বলতেই শুরু। আমি সোফায় বসে বসে ওর আর্তনাদ দেখছি। ভাই, আপনি কে দয়া করে বলবেন? রায়ান। করে একটা ভয়ঙ্কর হাসি দিলাম। এ কথা শুনে আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। কিরে, অবাক হচ্ছিস? রায়ান তো মারা গেছে। হ্যাঁ, তুই সহ মিলে মেরেছিস। এখন তোদেরকে বাঁচাবে। আপনি রায়ান না, রায়ান দেখতে অন্যরকম। হ্যাঁ, রায়ানকে তোরা মেরে দিয়েছিস, কিন্তু দ্বিতীয় রায়ান এখনো থেকে গেছে তোদের ওপারে পাঠানোর জন্য। আমি রায়ানকে মারিনি। শুধু তুই মারিস নাই, তোর সাথে আরো 2 জন ছিল। কে? সেটা কালকে সকালে দেখিস। এখন আরাম কর আর মৃত্যুর প্রহর গণ। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি কিছু করি নাই। হ্যাঁ, তোকে একেবারে ছেড়ে দেব। শুধু কাল পর্যন্ত অপেক্ষা কর। তারপর আমি বাসায় চলে আসলাম। আজকে অনেক শান্তি লাগছে, কারণ রায়ানের খুনিদের ধরতে পেরেছি। পরদিন, বাবা চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? সেটা গেলেই দেখতে পারবে। বাবাকে নিয়ে আস্তানায় চলে আসলাম। এসে দেখলাম 3 জনকে পাশাপাশি চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শাকিল আর সাইফ শহরে যে। ওরা 3 জন বাবাকে দেখে অবাক হয়ে গেল। ওদের কি জন্য বেঁধে রেখেছিস? তুমি তোমার ছেলের খুনে শাস্তি চাও না? হ্যাঁ, চাই তো। এরাই তোমার ছেলের খুনি। কি? হ্যাঁ। তখনই বাবা টেবিলে রাখা ছুরিটা নিয়ে সাইফের পেটে ঢুকিয়ে দেবে।
অমনি আমি ধরে ফেললাম। কি করছো বাবা? আমি থাকতে তুমি কেন মারবে? ছাড়া আমাকে, আমি নিজ হাতে মারবো। এরা আমার কলিজা ছেড়ে নিয়ে গেছে। এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিল। অনেক কষ্টে বাবাকে শান্ত করে ছুরিটা কেড়ে নিলাম। তারপর বাবাকে নিয়ে সোফায় বসালাম। হেই, টিভিটা একটু অন করতো। এতক্ষণে নিশ্চয় সবাই জেনে গেছে যে এসআই নিখোঁজ। তারপর টিভি খবরের চ্যানেলে দিল। যেটা ভাবলাম সেটাই। সব খবরে শুধু একটাই, এসআই নিখোঁজ। বিগত 4 দিন ধরে নিখোঁজ শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাইব রহমান ও শাকিল আহমেদ। কি আছে তাদের এই নিখোঁজের পেছনে? ওদের খুঁজে বের করার জন্য কাজ করছে প্রশাসন। না, এদের আর বাঁচিয়ে রাখা যাবে না। ওরা 3 জন কিছু বলতে চাইছে, মুখ বাঁধা, তাই বলতে পারছে না। ওদের মুখ খুলে দাও। তারপর মুখ খুলে দিতেই ওরা হাঁপাতে লাগলো। আমাকে মাফ করে দাও। আমার সারা জীবনেও আর কোনো অন্যায় করব না। না রায়ান, এদের কাউকে মাফ করবি না। তোদের মাফ করলে আমাকে মাফ করবে না নিরীহ মানুষগুলো। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজ চোখে এদের মৃত্যু দেখতে চাই। না বাবা, তুমি বাসায় চলে যাও। এদের রাতে মারবো। বাবার এক কথা, সে যাবে না। অনেকক্ষণ বোঝানোর পর যেতে রাজি হলো। রাতুল বাবাকে বাসায় দিয়ে আয়। তারপর রাতুল বাবাকে নিয়ে বের হয়ে গেল। বল, তোদের শেষ ইচ্ছা কি? মুক্তি। মুক্তি, মুক্তি। হ্যাঁ, তোদের একেবারে মুক্তি দিব তো। আমি বিকেলে আর বাড়িতে গেলাম না। কখন রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। আজকে জীবনে আমি প্রথম কোনো মানুষকে খুন করব। ভাবতেই বুকটা কেঁপে উঠছে। যে ছিল রাস্তার টুকাই, আজ তার নামের পাশে খুনি যোগ হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। 3 জনে খুব আর্তনাদ করছে মুক্তি পাওয়ার জন্য। রাত 10টার দিকে আমার সামনে একটা টেবিলে বিভিন্ন রকম পিস্তল সাজানো আছে। একটা হাতে নিয়ে প্রথমে সাইফের দিকে তাক করলাম। আস্তে আস্তে ট্রিগারে চাপ দিতে লাগলাম। ট্রিগারে চাপ দেওয়ার সাথে সাথে একটা গুলি বের হয়ে সাইফের বুক ফুটো করে দিল। সাথে সাথে আ করে চিৎকার করে উঠল। তারপর একে একে সবগুলোই সাইফের বুকে পড়ে দিলাম। বেচারা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এতে ওরা 2 জন ভয়ে চুপসে গেছে। 2 জনে খুব আর্তনাদ করছে। তারপর শাকিলের সামনে দাঁড়ালাম। পিস্তল ওর দিকে তাক করলাম। ওকেও সেভাবে গুলি করে দিলাম। গুলি তো ওর বুকে ঝাঁঝরা হয়ে গেল। তখন বাকি আছে এসআই। ওকে তো এত সহজে মারা যাবে না। শালা জাতীয় সেবার নামে ক্ষতি করে বেড়াচ্ছে। বল, তোকে কিভাবে মারবো? আমাকে মাফ করে দাও। মাপ তো পাবি না তুই। তুই আইনের লোক হয়েও বেআইনি কাজ করিস। রাজীব, একটা হাতুড়ি আর প্যারেক দাও। কথা মতো দিল। ওর হাতে টেবিলের উপর শক্ত করে ধরো। 2 জনে ধরলো। ও ছটাছুটি করতে লাগলো। আমি হাতুড়ি হাতে নিয়ে প্যারেকটা ওর হাতের উপর লাগালাম। একেবারে ওর দিকে তাকিয়ে হাতুড়ি দিয়ে প্যারেকে দিলাম এক বাড়ি। সাথে সাথে প্যারেকটা ওর হাতের ভিতরে ঢুকে গেল। ও চিৎকার করছে, তাই মুখ বেঁধে দিলাম। হাত দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। আরেক হাতেও হাতুড়ি দিয়ে পিটিয়ে প্যারেক ঢুকিয়ে দিলাম। তারপর একটা ছুরি দিয়ে ওর পেটে দিলাম একটা টান। সাথে সাথে পেট কেটে ওর পেটের ভেতরে সব কিছু বেরিয়ে গেল। শালা ঘুষ খেয়ে খেয়ে পেটে ফুড়ি করে ফেলেছে। বেচারা না পারছে চিৎকার করতে আর না পারছে ছুটতে। সবার দিকে তাকিয়ে দেখলাম কেউ চোখ বন্ধ করে আছে। হয়তো ওরা ভাবতে পারেনি আমি এত ভয়ানকভাবে মারব। আর দেরি না করে ওকেও গুলি করে দিলাম। এখন আমার সামনে পড়ে আছে 3টা লাশ। ওদের সাথে আর কি করা যায় ভাবতে লাগলাম। হ্যাঁ, ওদের সবার বুকে রায়ানের নাম লিখে দিলে বন্ধ হয় না। এতে সবাই বুঝবে রায়ান ফিরে এসেছে। সন্ত্রাসীদের মনে ভয় বিরাজ করবে। তারপর একটা ছুরি দিয়ে সবার বুকে রায়ানের নাম লিখে দিলাম। স্যার, লাশগুলো এখন কি করব? তোমাদের রায়ান স্যার কি করতো? রাস্তায় ফেলে দিয়ে আসতো। এখনও তা করবে আর কি। যাও, ফেলে আসো। আর কয়েকজন রক্তগুলো পরিষ্কার করে ফেলুন। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে লম্বা একটা শাওয়ার নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন। শুভ সকাল বাবা। শুভ সকাল। আয় বস। হুম। ওদের কি করেছিস? ওপারে পাঠিয়ে দিয়েছি। এতদিন আমার মনের জ্বালা মিটলো।
তারপর নাস্তা করে সবাই বসে টিভি অন করে দিলাম, খবর ওদের খুন হওয়ার প্রসঙ্গে। পুরো শহরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সবাই ভাবছে কে এই রায়ান। আচ্ছা, তুই কয়েকদিনের বাড়ি থেকে বের হোস না। শহরের পরিস্থিতি কয়েকদিন গরম থাকবে। আচ্ছা, বাবার কথা মতো 5 দিন ঘর থেকে বের হলাম না। আজ 5 দিন পর আস্তানায় যাচ্ছি। আস্তানার কাছাকাছি আসতেই দেখলাম কয়েকটা পুলিশের গাড়ি টহল দিচ্ছে। তাই আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম, অপেক্ষা করতে লাগলাম কখন ওরা যায়। অনেকক্ষণ পর চলে গেল। তারপর আমি ভিতরে ঢুকলাম। আমাকে আসতে দেখে সবাই সম্মান জানালো। এই আস্তানাটা নিরাপদ না। কেন স্যার? এখন শহরের বাইরে কোনো আস্তানা বানাতে হবে। এটার আশেপাশে পুলিশ ঘোরাঘুরি করছে। শহরের বাইরে কোথায় বানাবেন? কোনো জঙ্গল ঘেরা এলাকায়। আচ্ছা স্যার, খোঁজ লাগাচ্ছি। আচ্ছা, গার্মেন্টসটার কাজ কত দূরে গেল? স্যার, প্রায় শেষ। আচ্ছা, বিকেলে বাসায় চলে আসলাম। এভাবে আরও 3 দিন চলে গেল। রুমে বসে আছি, এমন সময় রাজীবের ফোন। স্যার, একটা বাড়ি পেয়েছি, আপনি যদি এসে একটু দেখে যেতেন। আচ্ছা, তুমি বাসার সামনে এসো, একসাথে যাব। আচ্ছা। রাজীব আসলে ওর সাথে চলে গেলাম। গাড়ি শহরের বাইরে ঘন সবুজের দিকে যেতে লাগলো। গাড়ি এসে একটা বড় বাড়ির সামনে থামলো। তারপর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা যেমন বড় তেমনই সুন্দর। বাড়ির মালিকের সাথে কথা বলে বাড়িটা কিনে নিলাম। তারপর চলে আসলাম বাড়িটাতে। আমার সব লোক পাঠিয়ে দিলাম সব কিছু গোছাতে। রাতে খাবার খাচ্ছি, এমন সময় বাবা যেটা বলল শুনে আমার হেঁচকি উঠে গেল। কি বলল সেটা না হয় পরের পর্বে জানবে। রাতে খেতে বসেছি, এমন সময়। তোকে একটা কথা বলবো, রাখবি? হ্যাঁ, বলো। আগে প্রমিস কর। কি এমন কথা যে প্রমিস করতে হবে? হ্যাঁ, আগে প্রমিস কর। আচ্ছা, প্রমিস। এবার বলো। আমি তোর জন্য একটা মেয়ে দেখছি, রূপে গুণে মাশাআল্লাহ। তুই কালকে দেখতে যাবি? আমি বাবার কথা শুনে হা হয়ে গেলাম। হঠাৎ বিয়ের কথা? তুমি মেয়ে কখন দেখে ফেললে? সেই দেখছি, কালকে আমরা যাব। কিন্তু আমি তো বিয়ে করব না। কোনো কিন্তু হবে না। তুই আমাকে কথা দিচ্ছিস? প্রথম ছেলের বিয়ে তো দেখলাম না, তার আগেই আমাকে ছেড়ে চলে গেল। এখন তুই এই অভাগা বাবার কথা রাখবি না? আচ্ছা, যাব। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে। এই উঠ, আর কত ঘুমাবি? বাবা, এত সকাল সকাল ডাকছো কেন? কই সকাল সকাল, এখন 10টা বাজে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে মেয়ে দেখতে যাবি না? কি আর করার, সাদের ঘুমকে তাড়িয়ে দিয়ে উঠে যেতে হলো। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে নামলাম। তারপর নাস্তা করে বাবার সাথে বেরিয়ে পড়লাম। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি আর বাবা পিছনে বসে আছি। 1 ঘন্টা পর গাড়ি এসে একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা দেখে মনে হচ্ছে কোনো বড় লোকের বাড়ি। বাড়ির দিকে এইভাবে হ্যাঁ করে তাকিয়ে থাকলে মেয়ের দিকে কিভাবে তাকাবি? বাবার কথায় কিছুটা লজ্জা পেলাম। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, ভেতরে চল। তারপর বাবা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর একজন বাবার বয়সী লোক এসে দরজা খুলে দিল। আরে ভাই সাহেব, আসেন। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। এটা হচ্ছে আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসো বাবা। তারপর ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এলেন। তুমি কি করো বাবা? আমি কি বলবো, দ্বিধায় পড়ে গেলাম। সন্ত্রাসী করি, এটা তো বলতে পারবো না। আপনি আমার সাথে আসেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা, চলেন। তারপর ওনারা কথা বলতে চলে গেল। আমি সোফায় বসে আছি। একটা মেয়ে এসে আমার দিকে কেমন করে তাকিয়ে চলে গেল। আমি বিভ্রান্তিতে যে পড়ে গেলাম। কিছুক্ষণ পর ওনারা ফিরে আসে। বাবা, তুমি কি করো না করো সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বাবার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালাম। একটা মেয়ে এসে নাস্তা দিয়ে গেল। আপনারা নাস্তা করেন, আমি দেখে আসি মেয়েটা কত দূর। আমাদের ওই বলে অমনি ভিতরে চলে গেলেন। তুমি ওনাকে কি এমন বলেছ যে ওনাকে এমন খুশি খুশি লাগছে? তুই যা করিস তাই বললাম আর কি। বাবা আর আমি কথা বলছিলাম, এমন সময় ওনার সাথে ঘোমটা দেওয়া একটা মেয়েও প্রবেশ করলো। ঘোমটা দেওয়া মেয়েটাকে আমার সামনাসামনি বসালো। এ হচ্ছে আমার বড় মেয়ে, ঘুমটা দেওয়াটাকে উদ্দেশ্য করে।
আর এ হচ্ছে ছোট মেয়ে। ওদের মা কোথায়? উনি মাথা নিচু করে বললেন, নাই। ও সরি। ঠিক আছে। মা ঘোমটাটা একটু তুলো। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা তুলে দিল। ঘোমটা তোলার পর দেখলাম আমার সামনে একটা পরী দেখতে পেলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওকে কোথাও দেখেছি। মাশাআল্লাহ। মা তোমার নাম কি? অরিন। লেখাপড়া কত দূর? মাস্টার্স কমপ্লিট। রান্না বান্না কিছু পারো? চুপ করে আছি। এদিকে আমি ওকে কোথায় দেখেছি এটা ভাবতে লাগলাম। তোর পছন্দ হয়েছে? আমার সেদিকে খেয়াল নাই। বাবা একটু গা ধাক্কা দিতেই আমার হুঁশ ফিরল। তোর পছন্দ হয়েছে? আমি মেয়েটার দিকে আর একবার তাকালাম। মেয়েটাকে অপছন্দ করার মতো কিছু নেই। মেয়েটা দেখলাম আমাকে আর চোখে দেখছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমাকে চোখ মেরে দিল। কি ফাজিল মেয়ে রে বাবা। তোর পছন্দ হয়েছে? আমি মাথা নিচু করে নিলাম। বুঝেছি, নীরবতা সম্মতির লক্ষণ। ভাই সাহেব, মেয়ে আমাদের পছন্দ। আলহামদুলিল্লাহ। বাবা যাও, তোমরা দুজন একান্তে কথা বলো। এই নৌরিন, ওদের অরিনের ঘরে নিয়ে যা। তারপর আমাদের একটা রুমে নিয়ে যাওয়া হলো। অরিন ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমাকে আপনার পছন্দ হয়েছে? আপনাকে অপছন্দ করার মতো কিছু নেই, কিন্তু আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথায় যেন দেখেছি। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কোথায় মনে করতে পারছি না। আমাকে আপনার কেমন লাগছে? সত্যিটা বলবো? হুম। আমি না কি? আমি না প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছি। আমি তো মেয়েটার কথায় হা হয়ে গেলাম। আমার মধ্যে কি এমন দেখলেন যে প্রেমে পড়ে গেলেন? অনেক কিছু। আপনার এই বিয়েতে মত আছে কি না বলেন? বাবার কথায় আমার শেষ কথা। আপনার মত আছে? আমি পারলে এক্ষুনি বিয়ে করে নিতাম। এই মেয়ে বলে কি? লজ্জা শরম কিছু নাই? আচ্ছা নিচে চলেন, ওনারা আবার কিছু মনে করবে। আচ্ছা, আপনার নাম্বারটা দেন তো। কেন? আপনার সাথে প্রেম করার জন্য। দিব না। না দিলে এখন আপনার সাথে খারাপ কিছু হয়ে যাবে। কি করবেন? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার বুক ধরপড় ধরপড় করছে। আচ্ছা আচ্ছা দিচ্ছি। এই তো গুড বয়। এই গুন্ডি মেয়েকে বিয়ে করলে তো আমার জীবন কচু পাতা হয়ে যাবে। বিড়বিড় করে কি বলেন? কিছু না, নাম্বার তুলে নিন। তারপর নাম্বার দিয়ে দুজনে চলে আসলাম। বিয়েতে তোমাদের দুজনের মত আছে তো? জি। যত তাড়াতাড়ি পারি ওকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে যত তাড়াতাড়ি পারি বিয়ের আয়োজন করতে হবে। এই মাসের 15 তারিখ দিলে ভালো হয়। আপনি যা ভালো বুঝছেন। আচ্ছা মা, তোমরা ভিতরে যাও। তারপর অরিন চলে গেল। বাবা, আমার মেয়েরা ছোটবেলায় মাকে হারিয়েছে। মায়ের আদর কি জিনিস সেটা ওরা কখনো দেখেনি। আমি ওদের মায়ের মতো লালন পালন করে বড় করেছি, কিন্তু আমি তো ওদের মায়ের অভাব পূরণ করতে পারি না। মায়ের ভালোবাসা যে সবার থেকে আলাদা। আমি ওদের তেমন শাসনের মধ্যে রাখি নাই। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু মায়ের ভালোবাসার অভাবে আমার বড় মেয়ে বিগড়ে গেছে। যা ইচ্ছা তাই করে, কারো কথা শোনে না। তোমার হাতে ওকে তুলে দিলাম। তুমি দয়া করে একজন সাধারণ নারীর মতো গড়ে তোলো। একজন বাঙালি মেয়ের মধ্যে যা যা গুণ দরকার ওর মধ্যে তার ছিটেফোঁটাও নাই। ও এখন তোমার দায়িত্ব। তুমি আমার মেয়েকে দেখিয়ে রাখো বাবা। আমার হাত ধরে কান্না করে দিল। এ কি আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি যথাসাধ্য সুখে রাখার চেষ্টা করব। বেয়াই সাহেব আসেন কোলাকুলি করি। তারপর ওনারা দুজন কোলাকুলি করলো। তাহলে 15 তারিখ ফাইনাল, বিয়ের আয়োজন করুন। আয়োজনে কোনো ত্রুটি রাখবো না। আচ্ছা তাহলে আসি। তা বললে তো হবে না, খেয়ে তারপর যাবেন। না, অন্য একদিন। আজ আসি। আসসালামু আলাইকুম। তারপর আমরা উঠে চলে এলাম। অমনি আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। তারপর আমরা বাসায় চলে এলাম। রাতে ঘুমাতে যাব তখন অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করতে গিয়ে করলাম না, তাই কেটে গেল। আবার আসলো, এবার রিসিভ করলাম। হ্যালো। এতক্ষণ ফোন ধরনি কেন? কে আপনি?
আপনি আজকে কাকে নাম্বার দিয়েছেন মনে নেই? কত মেয়েকে দিয়েছি, কোনটা মনে রাখবো? কি, তুই আরো মেয়েকে নাম্বার দিয়েছিস? এত সুন্দর সুন্দর মেয়ে আমার থেকে নাম্বার খুঁজছে, আমি কি না দিয়ে থাকতে পারি? যা লুচ্চা, তোর সাথে কথাই নেই। বলেই টুট টুট টুট। এই রে, সেই তো রেগেছে। আমি আবার ফোন দিলাম, ফোন ধরছে না। 5 বারে রিসিভ করলো। কি হয়েছে? সরি, ফান করছিলাম। না, আপনি মেয়েগুলোর সাথে লাইন মারেন, আমি আপনার কি? সরি বললাম তো, সরি বললাম তো, আর মজা করবে না? আচ্ছা, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কালকে আমার সাথে দেখা করতে হবে। আজকে বিয়ে ঠিক হতে না হতেই দেখা? ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? যেমন হবে হোক, দেখা করবা কিনা বলো? আচ্ছা, কখন? সকাল 11টায় অমুক পার্কে। আচ্ছা, ওকে, গুড নাইট। ওকে। ফোন কেটে দিল। তারপর ঘুম বাবাজির রং ঢাকে সাড়া দিলাম। পার্কে বসে বসে অরিনের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওনার কোনো খবর নেই। 11:30-এ আসলো। ওকে দেখে তো আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। ছেলেদের মতো শার্ট প্যান্ট, দেখতে কীরকম বিশ্রী ব্যাপারে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর ডাকে হুঁশ ফিরে। এভাবে কি দেখছো? কিছু না। বসতে বলবে না? ও হ্যাঁ, বসো। আচ্ছা, তোমার পাশে মেয়ে বসে আছে, কোনো ফিলিংস হচ্ছে না? আমার পাশে তো একটা ছেলে বসে আছে, কি ফিলিংস হবে? ওই কি বললা? বলছিলাম কি, ঝালমুড়ি খাবে? এসব রাস্তার ধারের পচা খাবার কেউ খায় নাকি? ওয়াক! এগুলো পচা কেমনে হলো? কত সুস্বাদু ঝালমুড়ি। তুমি বসে বসে খাও। তুমি সহ খেলে খেতাম আর কি। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? না, তবে তোমাকে দেখার পর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করেছে। আমিও কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি অন্য দুনিয়ায় চলে গেছি। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? না, আপনার ভালোবাসা গ্রহণযোগ্য নয়। কেন? আমি কি দেখতে খারাপ? না। তবে আপনার মধ্যে একজন বাংলাদেশি মেয়ের ছিটে ফোঁটাও নাই। কিরকম ছেলেদের মতো চলাফেরা। বলো, আমাকে কি করতে হবে? আপাতত এই শার্ট প্যান্ট পরা বাদ দিতে হবে। ওকে, আর পরবো না। আর কখনো এসব পরা যাবে না। একজন বাঙালি নারী যেভাবে চলে সেভাবে চলতে হবে তোমাকে। তোমার জন্য আমি সব করতে পারি। সব করতে হবে না, পুরনো অভ্যাসগুলো পরিবর্তন করলেই হবে। করব। এখন আমার ভালোবাসা গ্রহণ করবে? যেদিন আমার সামনে সাক্ষাৎ বাঙালি মেয়ে হয়ে আসবে, সেদিন তোমার ভালোবাসা গ্রহণ করব। ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। বিকেলে রাজীব ফোন দিয়ে আস্তানায় যেতে বললে রেডি হয়ে বাবাকে বলে বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর শহর পেরিয়ে আস্তানায় আসলাম। কাজের জন্য ওখানে 4 দিন থেকে যেতে হলো। ওই 4 দিনে অরিন প্রত্যেক দিন দেখা করতে চাইছে। আমি শহরের বাইরে থাকায় যেতে পারিনি। ওকে, শহরে ফিরলেই দেখা করব বললাম। 5 দিনের দিন বাসায় ফিরলাম। আব্বু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর আমি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হয়ে দেখলাম ফোন বাজছে। হাতে নিয়ে দেখলাম অরিন ফোন দিয়েছে। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি এখনো বাসায় ফেরোনি? আজকে আসলাম। তাহলে দেখা কখন করবে? আমার তো আর তর সইছে না। বিকেলে। সত্যি? আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও। আচ্ছা। তারপর খেতে গেলাম। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। বিকেলে রেডি হয়ে পার্কে চলে গেলাম। গিয়ে দেখলাম ও আগে থেকে বসে আছে, কিন্তু আগের অরিন আর এখনকার অরিন আকাশ পাতাল তফাৎ।
কারণ আজকে ও শাড়ি পরে এসেছে। ওকে দেখে নতুন করে ওর প্রেমে পড়ে গেলাম। আপনি কি অরিন? আমার কথায় ওর সামনে তাকালো। কেন চিনতে পারছো না বুঝি? চিনতে একটু কষ্ট হচ্ছে। দাঁড়িয়ে কেন, বসে পড়ো। তারপর বসে পড়লাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? হুম। সত্যি বলবো? তোমাকে খুব খুব সুন্দর লাগছে। আমি এরকম একটা অরিনকেই আমার জীবনে চাইছিলাম। তুমি আমার কথা রেখেছো, আমি খুব খুশি। থ্যাংক ইউ। তুমি নিজে পড়েছো নাকি? না, নওরিন পরিয়ে দিয়েছে। হ। এখন কি আমার ভালোবাসা গ্রহণ করবে? হুম। প্রপোজ করো। ওই দিন করছি না? আবার করো। যেদিন তোমাকে দেখেছি সেদিন এই মনের গহীনে লুকিয়ে ফেলেছি। যেদিন তোমাকে দেখেছি সেদিন মনের মধ্যে একটু একটু ভালোবাসা ফুটিয়ে তুলেছি। যেদিন তোমাকে দেখেছি সেদিন হৃৎপিণ্ডের অর্ধেক তোমার নামে লিখে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি। জানি না কতটুকু ভালোবাসতে পেরেছি, তবে তোমার গ্রহণের মধ্য দিয়ে আমার ভালোবাসা পূর্ণতা পাবে। আমাকে কি তোমার ওই বুকে মাথা রাখার অধিকারটুকু দিবে? অরিন এক ধ্যানে বলে ফেলল, হ্যাঁ দিব। তোমাকেও আমি ভালোবাসি। আমার এই বুকটা শুধু তোমার জন্য পালিশ হিসেবে বরাদ্দ আছে। তাহলে এখন একটু বুকে। এখানে কত মানুষ? এখানে সবাই প্রেম করতে আসে, সো লজ্জা পেতে হবে না, ওকে? আচ্ছা। তারপর ওকে বুকে টেনে নিলাম। আচ্ছা চলো, খিদে পাইছে। না, আর কিছুক্ষণ থাকি না। বিয়ের পর যত খুশি থাকিও, এখন চলো। আচ্ছা। তারপর দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় একটা ভিক্ষুক এসে অরিনের কাছ থেকে ভিক্ষা চাইলো। টাকা নেই? মা, দয়া করে কিছু দাও, 2 দিন ধরে না খেয়ে আছি। ভিক্ষুকটার কথা শুনে আমি আমার পুরনো স্মৃতিতে ডুব দিলাম। কাউকে থাপ্পড় মারার শব্দে আমার হুঁশ ফিরল। দেখলাম অরিন ভিক্ষুকটাকে থাপ্পড় মেরেছে। যত সব রাস্তার কুকুর, বলছি তো নাই, তবুও ছেঁচড়ামি করস। তুমি ওনাকে মারলে কেন? ছেঁচড়ামি করতেছ তো? উনি তোমার বাবার বয়সী, ওনাকে টাকা নাই বা দিলে তাই বলে মারবে? সি, তোমার থেকে এটা আশা করিনি। একজন রাস্তার মানুষের জন্য তোমার এত দরদ কেন? আমি আর দেরি না করে ওকে ঠাস করে একটা বসিয়ে দিলাম। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, ইচ্ছে করছে আরও মারতে। তুই রাস্তার মানুষদের অপমান করছিস মানে আমাকেও অপমান করছিস, কারণ এরা যে মানুষ জাতি। ভাগ্যের নির্মম পরিহাসে ওদের ঠিকানা রাস্তা, আর তোদের ঠিকানা অট্টালিকা। এক সময় আমিও ওদের মতো রাস্তায় থাকতাম। ফুটপাত হলো আমার ঘুমানোর জায়গা। তোর মধ্যে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আছে শুধু অহংকার। আসলে তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নস। যে মেয়ে মানুষকে মানুষ হিসেবে মনে করে না, সে মেয়ে কেমনে অন্যের ভালোবাসা পেতে চায়? ঘৃণা করি তোর মতো মেয়েদের। ও মাথা নিচু করে আছে। চাচা, এই নিন, আর আপনি কিছু মনে করবেন না। একটা 500 টাকার নোট এগিয়ে দিয়ে বললাম, বাবা, আমরা গরিব হতে পারি কিন্তু লুবি না। এত টাকা আমার দরকার নেই, একটা উডিখর টাকা হলেই চলবে। আরে রাখেন তো, আমি তো আপনার ছেলের মতো। তুমি খুব ভালো মানুষ বাবা, আল্লাহ তোমাকে লম্বা হেয়াত দিক। চাচা দোয়া করবেন। আজ আসি তাহলে। তুই দাঁড়িয়ে থাকবি নাকি বাসে যাবি? ও চুপচাপ গাড়িতে উঠল। তারপর গাড়ি চালাতে লাগলাম। গাড়িতে ওর সাথে একটা কথাও বলিনি। ওর বাড়ির সামনে থেকে ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। মাথা খুব গরম, তাই ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে নিজের মাথা ঘন্টাখানেক ভিজালাম। এখনও মাথা ঠান্ডা হচ্ছে না। অনেকক্ষণ পর বের হলাম। বের হয়ে দেখলাম ফোন বাজছে। হাতে নিয়ে দেখলাম অরিনের ফোন, তাই কেটে দিলাম। বারবার কেটে দিচ্ছি, বারবার ফোন দিচ্ছে, তাই আর না পেরে ফোনটা বন্ধ করে দিলাম। আজ 4 দিন ধরে মোবাইল বন্ধ। এতদিনে অরিন হয়তো অনেকগুলো ফোন দিয়েছে।
দিলে দিক, ওর সাথে কথা বলার একটুও ইচ্ছেও আমার নেই। শুয়ে আছি এমন সময় বাবা এসে যেটা বলল। তুই এখনো শুয়ে আছিস? আমার রুমে এসে। কেন বাবা, কি হয়েছে? এক্ষুনি অরিনের বাড়ি যা। ওই বাড়িতে গিয়ে কি করব? তুই নাকি 5 দিন ধরে ওর ফোন রিসিভ করিস না। ফোন বন্ধ, তাই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রুমের দরজা খুলছে না। তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না, এখন তুই তাড়াতাড়ি যা। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি কি ওর সাথে বেশি বেশি করে ফেলেছি? আমি আর কথা না বাড়িয়ে একটা শার্ট গায়ে দিয়ে বের হয়ে গেলাম। ফুল স্পিডে গাড়ি চলছে। যেখানে 1 ঘন্টা লাগতো সেখানে 40 মিনিটে পৌঁছে গেছি। গিয়ে কলিং বেল বাজাতেই নওরিন এসে দরজা খুলে দিল। অরিন কোথায়? ওর রুমে। দয়া করে আপনি বের করতে পারেন কিনা দেখুন। চলো। ওর রুমের সামনে দাঁড়িয়ে আছি, ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। আমার মধ্যে ভয় কাজ করছে, ও নিজের কোনো ক্ষতি করে ফেললো না তো? অরিন, দরজা খোল। এই দেখো আমি এসেছি। এই অরিন, অরিন প্লিজ বের হও। জোরে দরজা ধাক্কা দিয়ে বললাম, কিন্তু কোনো খবর নেই। এভাবে অনেকবার ডাকলাম। আমার ডাক শুনে আঙ্কেলও চলে আসলো। দুজনে দরজা ধাক্কা দিতে লাগলাম, নো রেসপন্স। অবশেষে সিদ্ধান্ত নিলাম দরজা ধাক্কা দেবার। আঙ্কেলকে একটু সরে দাঁড়াতে বলে 2-1টা লাথি দেওয়ার সাথে সাথে খুলে গেল। দেখলাম ও মেঝেতে পড়ে আছে। ওকে এভাবে দেখে আঙ্কেল কান্না করে দিল, সাথে নওরিনও। আর দেরি না করে ওকে কোলে তুলে নিলাম। তারপর ওকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে গিয়ে ওকে ভর্তি করিয়ে দিলাম। ডাক্তার ওকে নিয়ে ওটির ভিতরে গেছে, আর আমরা বাইরে পায়চারি করছি। এখন নিজেকে বড় ধরনের অপরাধী মনে হচ্ছে। সামান্য একটা ব্যাপারে এতটা রাগারাগি করা ঠিক হয়নি, যার ফলস্বরূপ অরিনের এই অবস্থা। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ। পিছনে ফিরে দেখলাম আঙ্কেল। বাবা, তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, একটু বলবে? আমার মেয়ে হঠাৎ এরকম কেন করলো? তারপর ওনাকে সব বললাম। বুঝলাম, কিন্তু বাবা তোমাকে ওকে ঠিক করতে হবে। আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য ওর এই অবস্থা। আরে কি করছো বাবা? তখনই ডাক্তার বেরিয়ে এলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, ওনার কি অবস্থা? চিন্তার কোনো কারণ নেই, খাওয়া দাওয়া না করার কারণেই অজ্ঞান হয়ে গেছে। এখন স্যালাইন চলছে, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। ডাক্তারের কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ধন্যবাদ ডাক্তার। আচ্ছা আমি যাই। আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। দুলা ভাই, তুমি খুব পচা। আমার আপুটাকে কষ্ট দিয়েছো, তোমার সাথে কোনো কথা নেই। আমি মাথা নিচু করে রইলাম। আমি তোমার বাবাকে ফোন করে বলে দিই এখানে চলে আসতে। কখন ওর জ্ঞান ফিরবে তার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল। রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা একে একে দেখা করে আসতে পারেন। তারপর একে একে সবাই গিয়ে দেখা করে আসলো। এখন আমার পালা। আমি আস্তে আস্তে ভিতরে গেলাম। দেখলাম ও উপরের দিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে? আমার কণ্ঠ শুনে একবার আমার দিকে তাকালো, তারপর অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। বুঝলাম পাগলিটা অভিমান করেছে। কি গো, কথা বলবে না আমার সাথে? অরিন চুপ। আমি একটা চেয়ার টেনে ওর পাশে বসে ওর হাত ধরলাম। আমাকে মাফ করে দাও, আমি রাগের মাথায় থাপ্পড় মেরেছি। চুপ। আমাকে মাফ করে দাও প্লিজ। চুপ। তুমি তাহলে কথা বলবে না? অরিন এখন চুপ। শেষবারের মতো বলছি, কথা বলবে না? অরিন চুপ করে রইল। তখনই আমি পকেটে থাকা ছোট্ট ছুরিটা বের করে হাতের উপর চালিয়ে দেব। তখনই এই এই কি করছো? কি থামো। তুমি তো আমার সাথে কথা বলছো না, তাই আমি ঠিক থেকে কি করব? তাই আমিও হাসপাতালের বেডে চলে যাব। তোমাকে মাপ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আগে ওটা হাত থেকে ফেলাও। আচ্ছা, এখন বলো। 100 বার কান ধরে উঠবোস করতে হবে, তাহলেই তুমি মাপ পাবে। কি এতবার? কি আর করার, মহারানীর রাগ ভাঙাতে তো করতেই হবে। তারপর উঠবোস শুরু করলাম। 30 বার করে আর পাচ্ছি না। হয়েছে, আর করতে হবে না, এখন এখানে আসো। ওর পাশে গিয়ে বসলাম। ও আমার হাত ধরে কান্না করে দিল। আমি না হয় একটা দোষ করেছিলাম,
তাই বলে আমাকে এত কষ্ট দিবে? জানো তো, যখন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না তখন আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই কদিনে তোমাকে যে খুব ভালোবেসে ফেলেছি। আমাকে তুমি মাফ করে দাও, রাগে আমার মাথা ঠিক ছিল না। মাপ করতে পারি আরও একটা শর্তে। বলো। আমার সাথে আর কখনো রাগারাগি করা যাবে না। যদি কোনো ভুল করে থাকি তাহলে তা শুধরে দিবে। পাগলিটাকে খুব ভালোবাসবো। এখন একটু জড়িয়ে ধরো না। এখন না ধরলে হয় না? না। কি আর করার, ওকে জড়িয়ে ধরলাম। তখনই কারো কাশির শব্দে দরজার দিকে তাকিয়ে দেখলাম নার্স। প্রেম পরে করিয়েন, এখন ওনাকে এই ওষুধটুকু খাইয়ে দিন। আচ্ছা দেন। তারপর নার্স চলে গেল। এদিকে অরিন দাঁত কিটমিট করে কি জানি বলছে। নাও হাঁ করো। এখন খাবো না। খেয়ে নাও বলছি। তারপর ওকে খাইয়ে দিলাম। বিকেলে ওকে বাসায় আনা হলো। ওকে বাসায় দিয়ে আমি চলে আসলাম, যদিও আসতে দিচ্ছিল না। এভাবে প্রতিদিন ওর সাথে কথা হয়। ও কথা শুরু করলে আর থামার নাম নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ নাকি আমার বিয়ে, থুকু রায়ানের। বেলা 12টার দিকে বরযাত্রী রওনা হলো। 1টার দিকে পৌঁছে গেল। সব নিয়মকানুন মেনে বিয়ে বাড়িতে প্রবেশ করানো হলো। তারপর ওকে নিয়ে গিয়ে স্টেজে বসানো হলো। বিয়ে বাড়িতে কত হইচই, কত মানুষও একে স্টেজে বসে আছে। কিছুক্ষণ শালিকার সাথে কয়েকজন মেয়ে আসলো। কি গো দুলা ভাই, কেমন আছেন? এই তো একা একা বসে আছি। তাই তো আমরা চলে এসেছি আপনার সাথে প্রেম করার জন্য। অন্য মেয়ের সাথে প্রেম করলে তোমার আপু আমার 12টা বাজাবে। আমরা কিন্তু আপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না। সবাই হু হু করে হেসে উঠল। এক একটা সেই পেতনি। কি আমরা পেতনি? না, তোমাদের পেতনি কে বললো? বলছি আমার শালিকাগুলো এক একটা পরি। দুলা ভাই, আজকে তো আপুকে দেখে আর চোখ ফেরাতেই পারবেন না। এভাবে ওদের সাথে দুষ্টামি করতে লাগলো। যথানিয়মে বিয়ে সম্পূর্ণ হলো। তারপর দুজনকে নিয়ে এক স্টেজে বসানো হলো। তারপর ওর সাথে যা হলো কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের দুজনকে স্টেজে বসানো হলো। দুজনে পাশাপাশি বসে আছি। আমি বারবার আর চোখে অরিনের দিকে তাকাচ্ছি। তখনই কয়েকজন মহিলা এসে আমাদের সাথে ভালো মন্দ কিছু বলে চলে গেল। ওনারা নাকি কনে পক্ষ। এরপর একসাথে 5 জন এলো, মনে হয় পুরো পরিবার। একজন মহিলা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি এতে বেশ বিব্রত বোধ করছি, কিন্তু উনি আমার মুখের দিকে না তাকিয়ে গলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ উনি চিৎকার দিয়ে কাকে জানি ডাকলো। সাবিহা, একটু এইদিকে আয়। আমি তো কিছুই বুঝছি না। আমি আর অরিন ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। ওনার চিৎকারে বিয়েবাড়ির প্রায় সবাই চলে আসে। কি হয়েছে ভাবি? উনি কোনো উত্তর দিচ্ছে না। একটা মেয়ে এসে, কি হয়েছে আম্মু? মেয়েটার দিকে চোখ পড়তে আমি আকাশ থেকে পড়লাম। হুবহু আমার চেহারা, আমার বয়সী। সবাই একবার মেয়েটার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে তাকাচ্ছে। মহিলাটি মেয়েটাকে টেনে আমার কাছে আনলো। উনি একবার দিকে তো একবার আমার গলার দিকে তাকাচ্ছে, আর একবার মেয়েটার গলার দিকে তাকাচ্ছে। আশ্চর্য ব্যাপার, আমার মতো হুবহু মেয়েটার গলায় একটা সাদা দাগ আছে। সাকিবের আপু, দেখো তো চিনতে পারো কিনা? একজন পুরুষ এগিয়ে আমাদের দুজনের দিকে ভালো করে লক্ষ্য করতে লাগলো। এ তো আমার ছেলে সাকিব। কি যাতা বলছেন? ও আপনার ছেলে হতে যাবে কেন? বাবা, এতদিন কই ছিলি? আমরা তোকে কত জায়গায় খুঁজেছি। আপনাদের হয়তো ভুল হচ্ছে, আমি ওনার ছেলে না বাবা, তুই আমার হারিয়ে যাওয়া সন্তান। এই হচ্ছে তোর যমজ বোন সাবিহা। বিয়ে বাড়ির সবাই কৌতূহল নিয়ে দেখছে। তোদের দুজনের গলায় 2টা জন্মের দাগ আছে। একরকম মানুষ পৃথিবীতে 60টা হতে পারে না, তুই আমার ছেলে। তোদের চেহারার মিল না, তোদের অনেক কিছু মিল আছে। হ্যাঁ বাবা, তুই আমাদের ছেলে। আচ্ছা, তোর হাতটা একটু দে দেখি। আমি কিছু না বলে হাত বাড়িয়ে দিলাম। অমনি উনি ওই মেয়েটার হাতও ধরলেন। আমাদের দুজনের হাত ঠিক একই জায়গায় নিল। দেখতে পেলাম, তাহলে কি ওনারাই আমার বাবা মা?
যমজ না হলে সবগুলো মিল হওয়ার কথা না। এরাই কি আমার হারিয়ে যাওয়া পরিবার? আচ্ছা, আপনারা আপনাদের ছেলেকে কত বছর আগে হারিয়েছেন? 21 বছর আগে এই শহরে হারিয়েছিল। তখন ও 4 বছরে পা দিয়েছে। আমরা শপিং করতে একটা শপিং মলে ঢুকেছিলাম। তখন ও আমাদের থেকে আলাদা হয়ে যায়। আমরা কেউ খেয়াল করিনি। কিছু দূর গিয়ে মনে হলো আমাদের ছেলে কোথায়। তারপর ওকে খুঁজতে লাগলাম, কিন্তু পাইনি। ওকে না পেয়ে আমরা পাগল হওয়ার উপক্রম। সব থানায় ফোন করে দিয়ে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও ওর কোনো হদিশ পাওয়া গেল না। ওর আম্মু তো একদম ভেঙে পড়েছিল। না খাওয়া বন্ধ করে শুধু বসে বসে কাঁদত। আমরা এই শহরে 1 মাস থেকেছিলাম আমাদের ছেলেকে খুঁজে পাবো এই আশায়, কিন্তু আর পেলাম না। অনেক জোর করে ওর আম্মুকে এখান থেকে নিয়ে যেতে হয়েছিল। আমাদের ছেলে হারিয়ে যাওয়ার আমাদের পুরো পরিবারের অন্ধকার নেমে আসে। ওর আম্মু এখনও ওর জন্য কান্না করে, ঠিক মতো খায় না। আমাদের ছেলেকে এভাবে পেয়ে যাব কখনো ভাবিনি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায়, অন্তত ছেলের মুখ দেখে মরতে পারবো। সবাই নীরব হয়ে ওনার কথা শুনছিল। সবার চোখে পানি দেখতে পেল, এমনকি ওর বাবার চোখেও পানি। ওর চোখ দিয়েও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও আপনাদের ছেলে, আমি ওর আসল বাবা নই। না বাবা, আমি তোমার ছেলে। ওরা যে তোর আসল মা বাবা? কাউকে চিনি না, শুধু জানি তুমি আমার বাবা। বাবা, এভাবে বলিস না, মরেই যাব। আপনাদের ছেলে আপনাদের থাকবে। বাবা, একবার মা বলে ডাক না। চুপ। কি হলো? ডাক। চুপ। একবার মা বলে ডাক না। মা। সাথে সাথে উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমার ছেলে। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। সত্যি প্রাণটা জড়িয়ে গেল। আসল মায়ের স্বাদ পেলাম। আমিও কান্না করছি। তারপর মাকে ছেড়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাও কান্না করছে। তারপর বোনকে জড়িয়ে ধরলাম। কংগ্রাচুলেশন মিস্টার সবুজ। ধন্যবাদ। আচ্ছা বাবা, তুই এতদিন কই ছিলি? কিভাবে ছিলি? ফুটপাতে। মানে? ওদের সব খুলে বললাম। আপনি সত্যি খুব ভালো মানুষ। আমার ছেলেটাকে নিজের ছেলের মতো মানুষ করেছেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে আরে, ঋণ শোধ করবেন কেন? ও তো আমারই ছেলে, শুধু রক্তের না। না, তুমি আমার বাবা। মা তো আমাকে ছাড়তেই চাইছে না। এটা সন্তানের হারানোর ভয়। হারানো সন্তান ফিরে পেলে সবাই এরকম করবে। আমার ভাবতেই খুশি লাগছে আজ আমি আমার শিকড়ের খোঁজে পেয়ে গেলাম। বিয়েতে এভাবে সারপ্রাইজ পাবো আশা করিনি। আমার মনে হচ্ছে পৃথিবীতে আমি একজন মানুষ যে নিজের বিয়েতে মা বাবার খোঁজ পাইছি। আল্লাহ, তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। অবশেষে তুমি আমাকে অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ করে দিলে। আমি তো ফুটপাতে শুয়ে শুয়ে এরকম স্বপ্নই দেখতাম, তারপর আজ বাস্তবে পরিণত হলো। এগুলো ভাবছি এমন সময়। জামাই বাবাজি খুব ভাগ্যবান মানুষ, নিজের বিয়েতে নিজের মা বাবাকে পাই। আমারও খুব খুশি খুশি লাগছে। আমার মেয়েটাও শাশুড়ি আর ননদ পেল। বিয়েবাড়ির সবাই এখনো ওনাদেরকে দেখছে। সবাইকে দেখলো খুশি। সবাই বাবাকে স্বাগত জানালো। তারপর একে একে সব মেহমান চলে গেল। এখন শুধু ওরা ছাড়া। অরিন স্টেজে বসে আছে। রায়ান, এদিকে আয়। আমার হাত ধরে অরিনের কাছে নিয়ে গেল। বৌমা, আমার ছেলেটাকে দেখে রেখো। আর ওনারা তোমার শ্বশুর শাশুড়ি, ওনাদের খেয়াল রাখবে, সবার সাথে ভালো ব্যবহার করবে। আমার ছেলেটা তোমার হাতে তুলে দিলাম। জি বাবা। বাবা আমাকে একবার জড়িয়ে ধরলো। তাহলে আমি আসি। বাবা, ভালো থাকিস তোর মা বাবাকে নিয়ে। আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে ধরলো। আমি দৌড়ে গিয়ে বাবাকে ধরলাম। বাবা, কোথায় যাচ্ছ? তোমার তো আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ওরা যেমন আমার বাবা মা, তেমন তুমিও আমার বাবা। হ্যাঁ ভাই সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? আপনারও তো কেউ নেই। আপনি আজ থেকে আমাদের পরিবারের একজন, সাকিবের বাবা হয়ে থাকবেন। কিন্তু সাকিব তো আপনাদের ছেলে।
ওখানে আমি ভাগ বসালে হবে? আরে আপনি আমাদের সাকিবকে নতুন জীবন দিয়েছেন। সাকিব আপনাকে ছাড়াও অসম্পূর্ণ। বাবা, আমরা সবাই একসাথে থাকবো। আমার বাবা 2টা, উনি বাবা নাম্বার 1 আর তুমি বাবা নাম্বার 2। হ্যাঁ, আপনি আমারও বাবা। যাক, তাহলে সবাই একত্রিত হলো। এই সুন্দর মুহূর্তটা ছবির ফ্রেমে বন্দি করলে মন্দ হয় না। হ্যাঁ বাবা, সবাই এক ফ্রেমে বন্দি হওয়া যাক। তারপর আমাদের দুজনকে পাশাপাশি দাঁড় করালো আর আমাদের চারপাশে সবাই ঘিরে দাঁড়ালো। অবশেষে সবাই এক ফ্রেমে বন্দি হলাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।